আসসালামু আলাইকুম। আজকে ফলিত রসায়নের বিষয়ভিত্তিক অংশের ক্লাসে আজকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি নিয়ে আপনাদের সাথে আমি আছি। মোহাম্মদ রায়হান, লেকচারার কেমিস্ট্রি, পটুয়াখালী সরকারি কলেজ, 38 BCS। আজকে আপনাদের প্রথম লেকচারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রথমে ইম্পর্টেন্স অফ কেমিক্যাল টেকনোলজিক্যাল প্রসেস, এরপরে ডেভেলপমেন্ট অফ কেমিক্যাল টেকনোলজি, 3 নম্বরে আছে ক্লাসিফিকেশনস অফ কেমিক্যাল টেকনোলজিক্যাল প্রসেসেস, এরপরে টেকনো ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি অফ এ প্রজেক্ট, সাইট সিলেকশন ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ইউনিট প্রসেস অ্যান্ড ইউনিট অপারেশন, ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ এ কেমিক্যাল প্রজেক্ট, ফান্ডামেন্টালস অফ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ইম্পর্টেন্স অফ কেমিক্যাল টেকনোলজি ফর ইন্ডাস্ট্রি, preconditions for setting up a new chemical industry, and lastly problems of chemical process industries in Bangladesh and their solutions. তো আমরা এক এক করে সবগুলো টপিকই আমরা আলোচনা করে যাব। এর মধ্যে সবগুলো টপিক আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়, তো পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আমরা আলাদাভাবে আপনাদেরকে মার্ক করে দিব এবং সেখান থেকে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব ক্লাসের শেষে। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি শুনবেন। আমরা শুরু করছি। কেমিক্যাল টেকনোলজি কি? কেমিক্যাল টেকনোলজি হচ্ছে আসলে একটা কেমিক্যাল প্রসেসকে বা একটা কেমিক্যাল রিয়াকশনকে আমরা যদি নিজেদের মতো করে ডিজাইন করতে যাই, অপটিমাইজ করতে যাই এবং এটাকে যদি ইমপ্রুভ করতে যাই, তাহলে বিজ্ঞানের যেই শাখাটা এই বিষয়টা নিয়ে কাজ করে সেটা হচ্ছে কেমিক্যাল টেকনোলজি। অর্থাৎ আমরা সাধারণভাবে কেমিস্ট্রি বলতে যেটাকে বুঝি, সেটাকে যদি আমি টেকনোলজিক্যালি হ্যান্ডেল করতে যাই, সেটাকে যদি আরো বেটার করতে যাই, তাহলে যেই পার্টটা চলে আসে সেটা হচ্ছে আমাদের কেমিক্যাল টেকনোলজি। এটার মধ্যে মূলত আপনার কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, বায়োলজি আছে, ইঞ্জিনিয়ারিং আছে এবং সব বিজ্ঞানের সব ধরনের শাখার একটা সমন্বয় আছে। অর্থাৎ সবগুলোর সমন্বয়ে আমরা কিভাবে আরো এফিশিয়েন্ট, আরো সাস্টেইনেবল এবং আরো বেটার মেথড আমরা বের করতে পারি এবং এর মাধ্যমে আমরা আরো আমাদের ইউজারদের জন্য আরো ইউজফুল এবং আরো বেটার ম্যাটেরিয়ালস আমরা প্রডিউস করতে পারি, সেই বিষয়টা নিয়ে কাজ করে কেমিক্যাল টেকনোলজি। আমাদের উৎপাদনের মধ্যে কেমিক্যাল টেকনোলজির লিমিটের মধ্যে আসলে সবকিছুই, মানে কেমিক্যাল টেকনোলজি অ্যাকচুয়ালি লিমিটলেস। অর্থাৎ আমাদের এই জগতের অলমোস্ট 96% জিনিস, 96% প্রোডাক্ট আমরা কেমিক্যাল টেকনোলজির মাধ্যমে পেয়ে থাকি। একদম ফুয়েল থেকে শুরু করে ফার্মাসিউটিক্যালস পর্যন্ত, আমাদের একদম জুতার কালি থেকে শুরু করে নিয়ে মাথার চুলের তেল পর্যন্ত সবকিছুই আসলে কেমিক্যাল টেকনোলজি কভার করে। আচ্ছা, কেমিক্যাল টেকনোলজির কি এরিয়াগুলো, মূল এরিয়াগুলো একটু দেখি আমরা। মূল এরিয়াগুলো হচ্ছে কেমিক্যাল প্রসেস ডিজাইন, ক্যাটালাইসিস অ্যান্ড রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং, সেপারেশন প্রসেস, ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল টেকনোলজি, এনার্জি টেকনোলজি। এগুলো হচ্ছে কেমিক্যাল টেকনোলজির একদম মূল এরিয়া, মানে মূল আলোচনার বিষয়। আচ্ছা, কেমিক্যাল টেকনোলজির যে ইম্পর্টেন্সটা, এটা আমরা মোটামুটি আশা করি বুঝতে পারছি যে আমাদের আসলে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে যাবতীয় সবকিছুই কিন্তু কেমিক্যাল টেকনোলজির আওতাভুক্ত হয়। এর মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক পয়েন্ট দেখে নিই। কেমিক্যাল টেকনোলজির ইম্পর্টেন্সের মধ্যে আছে ডেভেলপমেন্ট অফ নিউ প্রোডাক্টস, অপটিমাইজড প্রোডাকশন প্রসেস। আমরা নতুন যখন প্রোডাক্ট ডেভেলপ করতে যাব তখন কেমিক্যাল টেকনোলজিক্যাল প্রসেস লাগবে। আমরা যে কোনো একটা প্রোডাক্টের যে প্রোডাকশন প্রসেস, এটাকে যদি আমি নিজের মতো করে অপটিমাইজ করতে যাই, আরো উন্নত করতে যাই বা আরো পরিশীলিত করতে যাই, তাহলে কেমিক্যাল টেকনোলজি দরকার। এরপরে হচ্ছে আমাদের সাস্টেইনেবিলিটির জন্য এবং আমাদের পরিবেশগত সুরক্ষার জন্য কেমিক্যাল টেকনোলজি প্রয়োজন। আমরা যেই এনার্জি খরচ করতেছি সেই এনার্জি এফিসিয়েন্সির জন্য কেমিক্যাল টেকনোলজি প্রয়োজন। এখন আমরা একটা প্রোডাক্ট উৎপাদনে যে পরিমাণ খরচ করছি, এটাকে আরো বেটার করা এবং আরো কম খরচে নিয়ে আসার জন্য কেমিক্যাল টেকনোলজি প্রয়োজন। এরপরে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য কেমিক্যাল টেকনোলজি প্রয়োজন, ইকোনমিক গ্রোথের জন্য প্রয়োজন এবং আমাদের একটা প্রোডাক্ট থেকে নতুন নতুন আরো প্রোডাক্ট সামনে নিয়ে আসার জন্য, ইনোভেশনকে এনাবল করার জন্য আমাদের কেমিক্যাল টেকনোলজি প্রয়োজন। এবং সর্বশেষ হচ্ছে রিনিউয়েবল রিসোর্সেস অ্যান্ড সার্কুলার ইকোনমি। অর্থাৎ আমাদের যে রিসোর্সগুলো যেহেতু সীমিত, যে কারণে এটাকে বারবার রিইউজ করা এবং এটাকে নতুন নতুন রিসোর্স খুঁজে বের করা, এইসব কাজেও কেমিক্যাল টেকনোলজির গুরুত্ব রয়েছে। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে কেমিক্যাল টেকনোলজির অ্যাপ্লিকেশন, এখানে আসলে আলাদাভাবে উল্লেখ করার কিছু নাই, আমি জাস্ট অল্প কয়েকটা পার্ট উল্লেখ করেছি। অ্যাকচুয়ালি আমি আগেও বলেছি আপনাকে যে আমাদের প্রায় 96% প্রোডাক্ট সবটাই কেমিক্যাল টেকনোলজি বা কেমিক্যাল ইন্ডাস্ট্রির মাধ্যমে আসে। এই বিশ্বজগতে আমাদের
যেসব প্রোডাক্ট আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে বলেন, আমাদের জীবনের বাইরে বলেন, এর 96% আসে আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে। তো ফার্মাসিউটিক্যালে যেমন আমাদের ড্রাগ ডেভেলপমেন্টের বিষয় আছে এবং বড় আকারে বিভিন্ন মেডিসিন সিনথেসিসের বিষয় আছে। পেট্রোকেমিক্যালস ইন্ডাস্ট্রিতে অয়েল রিফাইনিং, গ্যাস রিফাইনিং, ফুয়েল প্রডিউসিং, প্লাস্টিক অ্যান্ড লুব্রিক্যান্ট প্রোডাকশন, এসবে আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রির প্রয়োজন আছে বা কেমিক্যাল টেকনোলজির প্রয়োজন আছে। ফুড ইন্ডাস্ট্রিতে আমরা ফুড প্রিজার্ভেশন সিস্টেমটাকে এনহ্যান্স করা, নিত্য নতুন ফ্লেভার আবিষ্কার করা এবং ফুড প্রসেসিং এ সম্পূর্ণটাই কেমিক্যাল টেকনোলজির কাজ। এরপরে এগ্রিকালচারে আমরা বিভিন্ন ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন পেস্টিসাইড, ইনসেকটিসাইড ম্যানুফ্যাকচারিং এবং সয়েল কন্ডিশনার ইউজ করা, এইসব যাবতীয় প্রোডাক্ট হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট। এরপরে ম্যাটেরিয়াল সায়েন্সে বিভিন্ন পলিমার ডেভেলপ করা, বিভিন্ন কম্পোজিট ম্যাটেরিয়াল ডেভেলপ করা এবং অত্যাধুনিক বিজ্ঞানের যে নতুন শাখাটা অর্থাৎ ন্যানো ম্যাটেরিয়াল বা ন্যানো টেকনোলজি, সেই ন্যানো টেকনোলজির ক্ষেত্রে ব্যবহারের জন্য ন্যানো ম্যাটেরিয়ালস, এই সবকিছুই আসলে কেমিক্যাল টেকনোলজির আপনার অ্যাপ্লিকেশন বলা যায়। একটা স্লাইড দিয়ে আসলে কেমিক্যাল টেকনোলজির অ্যাপ্লিকেশন কোনো মতেই বলা সম্ভব না। আমি এখানে জাস্ট ছোট্ট একটু অংশ, মানে একটা নমুনা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা এছাড়াও আরো বহু 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 ব্যবহার অনলাইনে পাবেন, সেখান থেকে সম্ভব হলে একটু দেখে নেবেন। শুধু অ্যাপ্লিকেশনস অফ কেমিক্যাল টেকনোলজি লিখে সার্চ করলেই হবে, দেখবেন অসংখ্য অসংখ্য ব্যবহার চলে আসছে, সেখান থেকে কিছু কিছু জিনিস আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, আমাদের এরপরে কেমিক্যাল টেকনোলজির যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের আমরা ঐতিহাসিক ধারাটা একটু আমরা দেখে আসব। একদম প্রাচীন পর্যায়ে, একদম মানব ইতিহাসের শুরুর দিকে, যখন কেমিস্ট্রি বলতে আসলে বা বিজ্ঞানের কোনো শাখা বলতে কিছু ছিল না, সেই সময়টাতেও কিন্তু কেমিস্ট্রি ছিল। তখনও মানুষ বিভিন্ন ধাতু, যেমন লোহা বলেন বা তামা বলেন, এগুলো আসলে খনি থেকে উত্তোলন করা বা সেগুলোকে ব্যবহার উপযোগী করার কাজটা তারা জানতো। যদিও এটা কেমিস্ট্রি হিসেবে জানতো না, বাট তারা এই কাজগুলো জানতো এবং বিভিন্ন গ্লাস এবং সিরামিক প্রোডাক্ট তৈরির বিষয়টাও কিন্তু তারা জানতো। এবং সর্বশেষ ফার্মেন্টেশন প্রসেস, অর্থাৎ যে ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যালকোহল এবং ভিনেগার প্রস্তুত হয়, এটা একদম মানব সভ্যতার একদম শুরু থেকে, মানুষের অস্তিত্বের শুরু থেকে এই জিনিসটা মানুষ জানতো এবং এটা ব্যবহার করে আসছে। তো এই সকল জ্ঞানই কিন্তু কেমিক্যাল টেকনোলজির মধ্যবর্তী। তো এই পিরিয়ডটা আসলে আমরা মার্ক করতেছি এনশিয়েন্ট পিরিয়ড হিসেবে, মানে একদম প্রাচীনকাল হিসেবে। এরপর যখন মধ্যযুগে আসে, এই সময়টাকে বলা হয় অ্যালকেমিক্যাল পিরিয়ড। অর্থাৎ এই সময়টাতে কেমিস্ট্রিকে বা বিজ্ঞানকে একটা আসলে রহস্যময় শাখা হিসেবে বা একটা জাদু মন্ত্রের শাখা হিসেবে মানুষজনের মধ্যে পরিচিত হতে শুরু করে। কিছু কিছু নির্দিষ্ট লোক এই জিনিসটা প্র্যাকটিস করতো, সাধারণের জন্য এটা প্র্যাকটিসের জন্য উন্মুক্ত ছিল না। যারা এগুলো প্র্যাকটিস করতেন তাদেরকে বিশেষ ক্ষমতার অধিকারী মনে করা হতো এবং তারা বিশেষ বিশেষ কিছু জিনিস তারা তৈরি করতে পারতেন, যেমন বিভিন্ন মিস্টিক্যাল এক্সপেরিমেন্ট। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা শুনে থাকবেন যে এই যে পরশ পাথর তৈরির বিষয়টা, যে পাথরের মাধ্যমে সবকিছুকেই সোনা হিসেবে রূপান্তরিত করা যায়। তো এখান থেকেই মূলত অ্যালকেমির নামটা আসছে। যাই হোক, এরপরে এখানে এই পর্যায়ে কিছু কিছু অ্যাপারেটাস ডেভেলপড হয় এবং কিছু কিছু প্রসেস, যেমন ডিস্টিলেশন, সাবলিমেশন, এইসব প্রসেসগুলো বিজ্ঞানীদের কাজের মাধ্যমে ডেভেলপড হতে থাকে এবং বেসিক যে কেমিক্যাল কম্পাউন্ডগুলো, অ্যাসিড, বেস, সল্ট, এগুলো মূলত এই সময় আস্তে আস্তে মানুষজন আবিষ্কার করা শুরু করতে থাকে। যাই হোক, এরপরে হচ্ছে আর্লি মডার্ন কেমিস্ট্রি, অর্থাৎ 16 to 18 সেঞ্চুরি, 16 থেকে 1800 শতকের দিকে। এটা মূলত অ্যালকেমি থেকে একটা সিস্টেমেটিক এক্সপেরিমেন্টেশন এবং একটা থিওরির দিকে আসলে শিফট করতে থাকে। মানে এটা আসলে রহস্যময় বা জাদুমন্ত্রের মতো কিছু থাকে না, বরং এটা আস্তে আস্তে বিজ্ঞানের দিকে, মানে কেমিস্ট্রি জিনিসটা আস্তে আস্তে বিজ্ঞানের দিকে আগাতে শুরু করে। এর মধ্যে সিগনিফিক্যান্ট অ্যাডভান্সমেন্ট হচ্ছে ল্যাভয়েশিয়ের ডিসকভারি অফ অক্সিজেন ইন কম্বাসন, অর্থাৎ দহনের মধ্যে, যে কোনো বস্তুর দহনে যে অক্সিজেনের যে প্রয়োজনীয়তা, এইটা প্রথমে বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভয়েশিয়ে 1770-70-এর দিকে আবিষ্কার করেন। তো এটা একটা সিগনিফিক্যান্ট একটা আবিষ্কার। মানুষ এর আগ পর্যন্ত আগুনকে একটা রহস্যময় জিনিস হিসেবে জানতো। ল্যাভয়েশিয়ে ঘোষণা দেন যে আসলে একটা সম্পূর্ণই অক্সিডাইজেশনের খেলা। যাই হোক, তো এর মধ্যে এই পর্যায়ে কিছু আর্লি ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল প্রসেসের কিছু আর্লি ডেভেলপমেন্ট হয়, যেমন সালফিউরিক অ্যাসিড প্রোডাকশন, তারপরে লেড চেম্বার ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড প্রোডাকশন করা হতো। এরকমের আরো কিছু কিছু প্রসেস এই সময়টাতে শুরু হয়। এরপরে আমরা আসি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা
শিল্প বিপ্লবের যুগে। এই সময়টাতে আস্তে আস্তে বিভিন্ন কেমিক্যাল যে প্রসেসগুলো সেগুলো আসলে ইন্ডাস্ট্রিয়াল পারপাসের জন্য স্কেল আপ করা শুরু করে, অর্থাৎ বড় লেভেলে হওয়া শুরু করে। বড় বড় লেভেলে বিভিন্ন জিনিসপত্র উৎপাদন করা শুরু হয় আস্তে আস্তে। তো এই পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে লেব্ল্যাঙ্ক প্রসেস। লেব্ল্যাঙ্ক প্রসেসটা হচ্ছে যখন আমরা সোডা অ্যাশ প্রডিউস করা হতো, তো এই সোডা অ্যাশটা আসলে বিজ্ঞানীরা প্রডিউস করার পদ্ধতি জানতো না। লেব্ল্যাঙ্ক প্রসেস হচ্ছে প্রথম প্রসেস যেটা সোডা অ্যাশ, লবণ থেকে সোডা অ্যাশ প্রস্তুতের পদ্ধতিকে প্রথম আবিষ্কার করা হয়। এবং এটা মানে মানুষ যে একটা পদ্ধতি ব্যবহার করে ধাপে ধাপে সোডা অ্যাশ তৈরি করতে পারতেছে, এটা ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন নিয়ে আসে। প্রচুর পরিমাণে সোডা অ্যাশ তৈরি হতে থাকে এবং এটা থেকে আরো বিভিন্ন অন্যান্য কেমিক্যাল জিনিসপত্র মানুষ তৈরি করতে থাকে। তো লেব্ল্যাঙ্ক প্রসেসটা কিছু সমস্যা ছিল প্রসেসগত, যেহেতু এটা একদম আর্লি প্রসেস। তো পরবর্তীতে এটা খুব শীঘ্রই এটা আবার এই ইন্ডাস্ট্রিয়াল যুগেই এটার মডিফিকেশন হয় এবং আমরা পাই সলভে প্রসেস। এটা আরো এফিশিয়েন্ট একটা অল্টারনেটিভ লেব্ল্যাঙ্ক প্রসেসে। যাই হোক, এ পর্যায়ে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর্যায়ে এসে মানুষজন কিছু সিনথেটিক ডাই, ফার্টিলাইজার এগুলোও আস্তে আস্তে আবিষ্কার করতে থাকে এবং এগুলাকে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে তৈরি করা শিখতে থাকে। এরপরে 20th সেঞ্চুরি হচ্ছে মূলত আসলে থার্মোডাইনামিক, রিঅ্যাকশন কাইনেটিক এবং ম্যাটেরিয়াল সায়েন্সের যুগ। এই সময়টাতে আসলে কেমিস্ট্রির কেমিক্যাল বিভিন্ন প্রসেসের থার্মোডাইনামিক্স, তারপরে বিভিন্ন রিয়াকশনের গতিবিদ্যা এবং ম্যাটেরিয়াল সায়েন্স সম্পর্কে মানুষের আরো জানাশোনা বাড়তে থাকে এবং এটাকে থিওরিটিক্যাল জ্ঞানটাকে তারা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার আস্তে আস্তে ধাপে ধাপে এই প্রসেসটা শুরু হয়। এই পর্যায়ে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে হেবার বোস প্রসেস, অর্থাৎ অ্যামোনিয়া সিনথেসিসের যে প্রসেসটা আমরা জানি, এটা মূলত কৃষি সেক্টরটাকে বা এগ্রিকালচার সেক্টরটাকে রিভলিউশনাইজ করেছে। মানে একদম একটা বিপ্লবী একটা ধারা ছিল এই হেবার বোস প্রসেসে অ্যামোনিয়া তৈরি করা, কারণ এই অ্যামোনিয়া থেকেই আস্তে আস্তে নাইট্রোজেন সারগুলো প্রস্তুত করা হয়। তো এবং অন্যান্য সিনথেটিক ফার্টিলাইজার গুলো প্রস্তুতের ধারণাটা এই অ্যামোনিয়া প্রস্তুতির ধারণা থেকে আসে আস্তে আস্তে। যাই হোক, এরপরে হচ্ছে এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আবিষ্কারটা সেটা হচ্ছে ফ্লুইড ক্যাটালাইটিক ক্র্যাকিং, যেটাকে আমরা চিনি এফসিসি। অর্থাৎ বিভিন্ন পেট্রোকেমিক্যাল জিনিসগুলোকে, অর্থাৎ মাটির নিচে যে তেল সেটাকে ভেঙে ফ্লুইড ক্যাটালাইসিস প্রসেসে ভেঙে এখান থেকে বিভিন্ন প্লাস্টিক এবং অন্যান্য ফুয়েল ও সিনথেটিক ফাইবার উৎপাদন। অর্থাৎ আমাদের আধুনিক বিশ্ব বা আধুনিক বস্তুবাদী বিশ্ব যেসব আবিষ্কারের উপর বা যেসব দ্রব্যের উপরে আমরা এখন নির্ভরশীল, এই পুরো এই প্রস্তুতি প্রক্রিয়াটাকে আসলে রিভলিউশনাইজ করেছে বা এটার কি পয়েন্ট ছিল ফ্লুইড ক্যাটালাইটিক ক্র্যাকিং। যখনই এই প্রসেসটা আবিষ্কৃত হলো এবং এর মাধ্যমে যখন আমরা পেট্রোলিয়ামকে আমরা ভাঙতে শুরু করলাম এবং পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি আসলো, সেখান থেকে আমরা লাখে লাখে প্রোডাক্ট আমরা পেতে শুরু করলাম। এই পর্যায়টা আমাদের বর্তমান যে আধুনিক কেমিস্ট্রি বা আধুনিক সবকিছুই যে আমরা কৃত্রিম যেসব জিনিসপত্র তৈরি করতেছি সবটার একদম বেস হিসেবে কাজ করতেছে এবং বিংশ শতাব্দীর এটাকে বলা হয় সবচেয়ে প্রভাবশালী বা সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া, ফ্লুইড ক্যাটালাইটিক ক্র্যাকিং। আচ্ছা, এরপরে এ পর্যায়ে আরো কিছু জিনিসপত্র আসে, বিশেষ করে পলিমার টেকনোলজি আবিষ্কৃত হয় এবং বিভিন্ন পলিমার যেমন নাইলন, টেফলন, পলিইথিলিন এইসব পলিমার গুলো আস্তে আস্তে মার্কেটে আসতে থাকে। সবকিছুই আসলে আমাদের ওই পেট্রোকেমিক্যাল থেকে। এরপরে সর্বশেষ লেট 20th সেঞ্চুরি এবং আর্লি 21st সেঞ্চুরি, এই পর্যায়ে আসলে রাসায়নিক একটা পর্যায়ে ছিল রাসায়নিক শিল্পের বিকাশ পর্যায়ে। তো এই পর্যায়টা এসে রাসায়নিক শিল্পটা একটু লাগাম দেওয়া হয়, অর্থাৎ আমরা এই পর্যায়ে এসে মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন হতে শুরু করে, বিভিন্ন রিয়াকশনের সাস্টেইনেবিলিটি, এফিসিয়েন্সি এবং আরো অ্যাডভান্স টেকনোলজি এইসব বিষয়ে আস্তে আস্তে সচেতন হওয়া শুরু করে। এই পর্যায়ে গ্রিন কেমিস্ট্রির যে প্রিন্সিপাল গুলো সেগুলো আস্তে আস্তে মানুষের সামনে এই ধারণাগুলো আসতে থাকে এবং যে পরিবেশ বান্ধব কেমিস্ট্রি, আমরা বিভিন্ন কেমিক্যাল প্রসেসকে কিভাবে পরিবেশ বান্ধব করতে পারি, কিভাবে আমরা কেমিক্যাল প্রসেসের মধ্যে ওয়েস্টটা কমাইতে পারি, আমরা এনভায়রনমেন্টের উপরে এটার ইম্প্যাক্টটা কিভাবে আমরা কমাইতে পারি, এইসব জিনিসগুলো আস্তে আস্তে আসা শুরু করে। এরপরে বিভিন্ন বায়োকেমিক্যাল প্রসেসের আইডিয়াটা এবং বায়োকেমিক্যাল প্রসেসগুলো এই পর্যায়ে এসে ফ্লোরিশ করা শুরু করে। অর্থাৎ আমাদের বিভিন্ন ক্যাটালাইটিক প্রসেস যেগুলো আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে এখন ব্যবহার করি, বিভিন্ন ক্যাটালাইসিস, ফার্মেন্টেশন, বায়োফুয়েল তৈরি, ফার্মাসিউটিক্যাল ম্যাটেরিয়ালস তৈরি, এইসব জিনিসগুলো এই পর্যায়ে আবিষ্কৃত হতে শুরু করে। এ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ন্যানো টেকনোলজি ডেভেলপমেন্ট।
আমরা জানি যে আধুনিক বিজ্ঞানের যুগে প্রিসিশন ম্যাটেরিয়াল তৈরি করতে, অর্থাৎ বিভিন্ন একদম প্রিসাইজ বিভিন্ন ম্যাটেরিয়াল, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসপত্র তৈরি করতে ন্যানো টেকনোলজির কোনো বিকল্প নেই। এই ন্যানো টেকনোলজি ডেভেলপ হওয়া শুরু করে আমাদের এই আধুনিক যুগে বা আর্লি 21st সেঞ্চুরিতে এসে। সর্বশেষ আমরা বলতে পারি যে এ পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিনিউয়েবল এনার্জি টেকনোলজি, অর্থাৎ আমাদের শক্তি তো সীমিত, তো এই শক্তিটাকে কিভাবে আসলে আমরা শক্তি সোর্সগুলোকে শেষ না করে আমরা রিনিউয়েবল সোর্সগুলো ব্যবহার করতে পারি, যেমন হাইড্রোজেন প্রোডাকশন, তারপরে সোলার সেল, এইসব জিনিসগুলো আস্তে আস্তে এই পর্যায়ে এসে ডেভেলপ হওয়া শুরু করে। তো এই ছিল মোটামুটি আমাদের কেমিক্যাল টেকনোলজি ডেভেলপমেন্টের একটা হিস্টোরিক্যাল পর্যায়। এ পর্যায়ে আমরা কেমিক্যাল টেকনোলজিক্যাল প্রসেস বলতে যেটাকে বুঝি সেটার আমরা ক্লাসিফিকেশন গুলো একটু দেখার চেষ্টা করব। তো কেমিক্যাল টেকনোলজিক্যাল প্রসেসকে আসলে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায়, বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে, বিভিন্ন টপিকের উপর বেস করে এটাকে ক্লাসিফাই করা যায়। আমি সবগুলো এখানে তুলে আনিনি, যেগুলো ইম্পর্টেন্ট সেই সব ক্লাসিফিকেশন গুলো তুলে আনছি। যেমন আমরা যদি নেচার অফ ট্রান্সফরমেশনের উপর বেস করি, অর্থাৎ যে আমাদের কেমিক্যাল প্রসেসটা যে ট্রান্সফরমেশন হচ্ছে, ট্রান্সফরমেশনের নেচারের উপর যদি বেস করি, তাহলে এটাকে তিনটা ভাগে, কেমিক্যাল টেকনোলজিক্যাল প্রসেসকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিজিক্যাল প্রসেস, যেটা আসলে ফিজিক্যাল, দ্যাট ইনভলভস ইন ফিজিক্যাল চেঞ্জ ইন ফিজিক্যাল স্টেট, অর্থাৎ যে কোনো একটা পদার্থের ফিজিক্যাল স্টেট বা কম্পোজিশনটাকে যেই প্রসেসে চেঞ্জ করা হয়। এর এক্সাম্পল হচ্ছে আপনার ডিস্টিলেশন, ফিল্ট্রেশন, ক্রিস্টালাইজেশন, ইভাপোরেশন ইত্যাদি। কেমিক্যাল প্রসেস কোনটা? যেটা কেমিক্যাল রিয়াকশনটাকে ইনভলভ করে, অর্থাৎ যে কোনো একটা বিক্রিয়ার মাধ্যমে নতুন একটা প্রোডাক্ট তৈরি হওয়াটাকে যেটাকে ইনভলভ করে। এর উদাহরণ হিসেবে আসতে পারে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন, যেমন কম্বাসন, পলিমারাইজেশন, নিউট্রালাইজেশন, অক্সিডেশন, রিডাকশন, এইসব। এরপরে বায়োকেমিক্যাল প্রসেস, যেটা আসলে বায়োলজিক্যাল সিস্টেমটাকে ব্যবহার করে, যেমন এনজাইম, তারপরে বিভিন্ন মাইক্রো অর্গানিজম, এগুলাকে ব্যবহার করে যে ট্রান্সফরমেশনটা করা হয়, এটা হচ্ছে বায়োকেমিক্যাল প্রসেস। বায়োকেমিক্যাল প্রসেসের মধ্যে সবচেয়ে ফেমাস উদাহরণ হচ্ছে ফার্মেন্টেশন, এছাড়া আছে এনজাইমেটিক হাইড্রোলাইসিস, তারপরে বায়ো কনজারভেশন, বায়ো কনভার্সন ইত্যাদি ইত্যাদি। এরপরে আমরা যদি আবার মেটেরিয়াল এবং প্রোডাক্টের উপরে বেস করে যদি কেমিক্যাল টেকনোলজিকে ভাগ করি, তাহলে একটা পার্ট হচ্ছে পেট্রোকেমিক্যাল প্রসেস, যেটা আসলে ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসকে মেটেরিয়াল হিসেবে ব্যবহার করে আমরা যেসব প্রোডাক্ট পাই। এর এক্সাম্পল হবে ক্র্যাকিং, রিফর্মিং, হাইড্রোক্র্যাকিং ইত্যাদি এইসব বিক্রিয়া। এরপর আরেকটা হচ্ছে ইনঅর্গানিক প্রসেস, যেগুলো আসলে বিভিন্ন ইনঅর্গানিক কম্পাউন্ড যেই প্রসেসের মাধ্যমে আমরা পাই। এক্সাম্পল যেমন হেবারবস প্রসেস, আমরা অ্যামোনিয়া প্রোডাকশনের পদ্ধতি হিসেবে জানি। তারপরে সালফিউরিক অ্যাসিড প্রোডাকশনের জন্য কন্ট্যাক্ট প্রসেস। এরপরে ইলেকট্রোলাইসিস অফ ব্রাইন, আমরা যে ব্রাইন বা সাগরের সমুদ্র জল যেটা, অর্থাৎ লবণ পানি যেটা, এটার ইলেকট্রোলাইসিস প্রসেস। এই প্রসেসের মাধ্যমে ক্লোরিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড প্রোডাকশন করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে বিভিন্ন অর্গানিক বিক্রিয়া, যেটা বিভিন্ন অর্গানিক কেমিক্যাল তৈরিতে ব্যবহার করা হয়, অর্থাৎ হাইড্রোকার্বন বা বায়োমাস ইত্যাদির সংশ্লিষ্ট বিক্রিয়া। যেমন অ্যালকোহল ফার্মেন্টেশন আছে, পলিমার প্রোডাকশন আছে, তারপরে ফার্মাসিউটিক্যাল সিনথেসিস আছে ইত্যাদি ইত্যাদি। এরপরে আমরা আরেকটা ক্লাসিফিকেশন করতে পারি যে বেসড অন স্টেট অফ রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট, অর্থাৎ আমাদের যে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট গুলো আছে সেগুলার ফিজিক্যাল স্টেটের উপর বা সেগুলোর অবস্থার উপর ভিত্তি করে। যেমন রিঅ্যাক্ট্যান্ট এবং ক্যাটালাইস্ট সবগুলোই যদি সেম ফেজে থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি হোমোজিনিয়াস প্রসেস। একই ফেজ, রিঅ্যাকট্যান্টও একই ফেজে থাকবে, ক্যাটালিস্ট এবং প্রোডাক্ট সবগুলোই একই সেম একটা ফেজে থাকবে। যেমন সেম লিকুইড ফেজে থাকতে পারে, অথবা গ্যাসিয়াস ফেজে থাকতে পারে ইত্যাদি ইত্যাদি। এটার উদাহরণ হিসেবে আমরা আনতে পারি গ্যাস ফেজ রিঅ্যাকশন ইন প্রোডাকশন অফ নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড প্রোডাকশনে যে গ্যাস ফেজ রিঅ্যাকশনটা আছে সেটা। আর একটা আছে হেটেরোজিনিয়াস প্রসেস, অর্থাৎ রিঅ্যাকট্যান্ট এবং ক্যাটালিস্ট প্রোডাক্ট এগুলো আসলে ডিফারেন্ট ফেজে থাকে। যেমন ক্যাটালাইটিক ক্র্যাকিং, অর্থাৎ এই ক্যাটালাইটিক ক্র্যাকিং এ আমাদের গ্যাস, লিকুইড, সলিড সবগুলো ফেজেরই একটা ইন্টারাকশন থাকে বা সবগুলো ফেজই ইনভলভ থাকে। আবার আমরা মোড অফ অপারেশনের উপর ভিত্তি করে কেমিক্যাল টেকনোলজিক্যাল প্রসেসকে ভাগ করতে পারি। যেমন ব্যাচ অপারেশন, যদি একত্রে অনেকগুলো ম্যাটেরিয়াল অ্যাড করা হয়, সেগুলোকে একত্রে প্রসেস করা হয় এবং ভিন্ন ভিন্ন ধাপে ধাপে তাদেরকে আলাদা আলাদা করা হয়, এটাকে বলা হয় ব্যাচ প্রসেস। যেমন বিভিন্ন স্পেশালিটি কেমিক্যাল অথবা ফার্মাসিউটিক্যাল দ্রব্যাদি প্রস্তুতির ক্ষেত্রে এই প্রসেসটা ইউজ করা হয়। আর কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে কন্টিনিউয়াসলি আমরা র ম্যাটেরিয়াল ফিট করতে থাকবো এবং কন্টিনিউয়াসলি আমাদের প্রোডাক্ট বা আউটপুট কন্টিনিউয়াসলি বের হতে থাকবে, সেগুলোকে আমরা রিমুভ করতে থাকবো। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা হাই এফিসিয়েন্সি এবং কনস্ট্যান্ট কোয়ালিটি, কনসিস্টেন্ট কোয়ালিটি, অর্থাৎ কোয়ালিটিটা একই রকম হয় এবং এটার এফিসিয়েন্সি খুবই ভালো হয়। এক্সাম্পল যেমন পেট্রোলিয়াম রিফাইনিং,
এরপরে কন্টিনিউয়াস পলিমারাইজেশন, বিভিন্ন পলিমার তৈরির যে পদ্ধতি কন্টিনিউয়াসলি চলতে থাকে এটা। তো আমরা আগেই বলেছি যে এরকমের কেমিক্যাল টেকনোলজিক্যাল প্রসেসের অনেকগুলো ক্লাসিফিকেশন হয়, অনেকভাবে এটাকে ক্লাসিফাই করা যায়। আমি অল্প কয়েকটা আপনাদের সামনে তুলে ধরলাম, বাকি সবগুলো আপনারা যদি গুগল করেন বা কোনো বইয়ের মধ্যে দেখেন পাবেন। তবে আমার ধারণা যেগুলো বললাম এর বাইরে আসলে দরকার নেই। আর এই জিনিসগুলো থেকে আসলে অল্প সংখ্যক এমসিকিউ আসে, এমসিকিউ যদি আসে তাও খুব অল্প সংখ্যক, খুব বেশি সংখ্যক এমসিকিউ আসার মতো আসলে এখানে জায়গা নাই। আচ্ছা, এরপরে আমরা আসি টেকনো ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি, অর্থাৎ এটাকে বাংলায় বলা যায় প্রকল্পের কারিগরি অর্থনৈতিক সম্ভাব্যতা। আমরা কেমিক্যাল টেকনোলজির মধ্যে আমরা যদি একটা ইন্ডাস্ট্রি সেট আপ করতে যাই, তখন এটাকে আসলে সেট আপের আগে আমাদের এটা ফিজিবিলিটি স্টাডি করতে হয়, অর্থাৎ সম্ভাব্যতা যাচাই করতে হয় যে আমি যে ইন্ডাস্ট্রিটা এস্টাবলিশ করতে যাচ্ছি এটা আসলে আমার জন্য কতটা প্রফিটেবল হবে এটা যাচাই করতে হয়। তো এটা যাচাইয়ের জন্য এটা যে এই যে কারিগরি অর্থনৈতিক সম্ভাব্যতা, এটা যাচাইয়ের জন্য আমাদের অবজেক্টিভ হচ্ছে কোনো একটা প্রজেক্টের টেকনিক্যাল ফিজিবিলিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি ডিটারমিন করা, এবং এই প্রজেক্টের সাথে যেসব রিস্ক আছে সেই রিস্কগুলো হিসাব করা, ক্যালকুলেট করা যে কি কি রিস্ক হতে পারে এবং কি কি প্রসেস, কি কি অ্যাকশন ইমিডিয়েটলি নিতে হতে পারে। যেমন উদাহরণস্বরূপ আপনাকে বলি, আমি যদি একটা সার কারখানা তৈরি করতে যাই, সারের কারখানা উদাহরণস্বরূপ ধরলাম, তো প্রথমেই আমাকে এটাকে টেকনিক্যাল ফিজিবিলিটি করতে হবে যে আমি যেই সারটা তৈরি করতে যাই এটা আসলে টেকনিক্যালি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তৈরি করা সম্ভব কিনা, এটা গেল এক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এটা তৈরি করলে এটার প্রোডাকশন কস্ট কত হবে এবং কত খরচে আমি বিক্রি করতে পারবো, অর্থাৎ এটা অর্থনৈতিকভাবে লাভজনক প্রজেক্ট হবে কিনা। এবং 3 নম্বরে হচ্ছে এটার সাথে কি কি রিস্ক আছে, মানে কি কি ঝুঁকি এটার সাথে জড়িত আছে। তো এই জিনিসগুলো আমরা একটু সামনে আলোচনা করব, দেখি। প্রথমত হচ্ছে কভারেজ, কি কি জিনিস আমাদের আলোচনা করতে হয়, তার মধ্যে একটা হচ্ছে কভারেজ, অর্থাৎ আমরা যেই প্রজেক্টটা তৈরি করতে যাব সেটার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে টেকনো ইকোনমিক ফিজিবিলিটি যখন আমরা সার্ভেটা যখন করব তখন নিম্নের জিনিসগুলো আমাদেরকে আসলে কভার করতে হবে। 1 নম্বরে হচ্ছে মার্কেট, অর্থাৎ আমি যে প্রোডাক্টটা বানাতে যাচ্ছি সেটার ফিউচার সেলস রেভিনিউ আসলে কিরকম হতে পারে এটা আমাদের এস্টিমেট করতে হবে। এটা যদি লাভজনক প্রজেক্ট না হয় তাহলে তো এটা বানানোর কোনো অর্থ নাই। দ্বিতীয়ত হচ্ছে র মেটেরিয়ালস এন্ড ফুয়েল, অর্থাৎ আমরা যেই প্রোডাক্টটা বানাইতে চাচ্ছি সেটার জন্য অ্যাডিকুয়েট কোয়ালিটির এবং কোয়ান্টিটির র মেটেরিয়াল কাছাকাছি থাকতে হবে। এবং এই ইন্ডাস্ট্রি চালানোর জন্য আমার যে ফুয়েল গুলো দরকার, সেটা বিদ্যুৎ হতে পারে, সেটা আপনার এমনিতে অন্য ফুয়েল হতে, বায়োফুয়েল হতে পারে বা অন্যান্য ফুয়েল হতে পারে, সেটা আসলে ফুয়েলের সাপ্লাইটা কিরকমের আছে এবং এটার কস্টের উপরও এস্টিমেশন করতে হবে, যেটা আসলে আমাদের বানাইতে গেলে কি পরিমাণ কস্ট হবে, কি পরিমাণ খরচ হবে। এরপরে আসে লজিস্টিক্স এর প্রশ্ন, অর্থাৎ ইনবাউন্ড আউটবাউন্ড লজিস্টিক্স এন্ড লজিস্টিক প্ল্যানিং, অর্থাৎ আমি যে এই জিনিসগুলো, এই র মেটেরিয়াল গুলো, এগুলো যে আনা নেওয়া করব, আমার ফিনিশ প্রোডাক্টটা যে আমি আনবো নিব, সেখানে আমার কি পরিমাণ পরিবহনের ব্যবস্থা বলেন, কিংবা আমি যেখানে এই ইন্ডাস্ট্রিটা বানাবো সেই জায়গাটার অবস্থা কেমন, সেখানে আমার ইনফ্রাস্ট্রাকচার কেমন হবে, এইসব জিনিসপত্র এই আলোচনার মধ্যে আসবে। আচ্ছা, এরপরে আমরা দেখি প্রজেক্ট টেকনিক্যাল কনসেপ্ট, অর্থাৎ this is core deliverable of the project and covers the plant capacity। এই জিনিস এখানে আমরা আসলে আরেকটু অ্যাডভান্স লেভেলে, অর্থাৎ এই প্ল্যান্টের ক্যাপাসিটি কি রকমের হবে। আমরা যে উদাহরণস্বরূপ বলেছিলাম যে সার কারখানা, এটার ক্যাপাসিটি কি হবে, আমরা কত মেট্রিক টন ডেইলি আমরা তৈরি করব। এরপরে হচ্ছে ইকুইপমেন্টের সাইজ কি রকমের হবে, স্টোরেজ কোথায় হবে, প্ল্যান্টের যে অন্যান্য অক্সিলিয়ারি জিনিসপত্র আছে সেগুলো আমরা কোথায় কোথায় সেট আপ করবো, আমাদের টোটাল সিস্টেম ইঞ্জিনিয়ারিংটা কিরকমের হবে, এই প্ল্যান্টের জন্য সংশ্লিষ্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিরকমের হবে, আমরা প্ল্যান্টের সংশ্লিষ্ট যে কনস্ট্রাকশন গুলো হবে, বিল্ডিং হোক, রোড হোক, তারপরে নদীতে হলে নদীর ঘাট হোক, সেটার সিভিল কনস্ট্রাকশন, সিভিল ইঞ্জিনিয়ারিং কিরকমের হবে, এটার কন্ট্রোল এবং অটোমেশন ইঞ্জিনিয়ারিংটা কিরকমের হবে, পুরা ইন্ডাস্ট্রিটা কিভাবে কন্ট্রোলিং হবে। এরপরে হচ্ছে এটার আমরা যে প্রোডাক্টটা তৈরি করলাম, তৈরি করব সেটার কোয়ালিটি কন্ট্রোল কি হবে, কোয়ালিটি অ্যাসুরেন্স কি হবে, কোনো কারণে কোয়ালিটি ফল করলে সেটাকে নতুন করে রিগেইন করার জন্য কি কি প্রসেস নেওয়া হবে। এরপরে হচ্ছে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এন্ড ওয়েস্ট হিট রিকভারি সিস্টেম কি হবে, আমরা যে হিটটা ওয়েস্ট হবে সেটাকে আমরা কিভাবে রিকভার করতে পারবো। এইসব হচ্ছে এই সবগুলা জিনিস আমাদের এই স্টাডির মধ্যে থাকতে হবে, মানে একটা প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুসারে এই যাবতীয় জিনিসপত্রগুলো স্টাডির মধ্যে থাকতে হবে। এরপরে আসে আমাদের এনভায়রনমেন্টাল কনসার্ন, অর্থাৎ আমরা যে
যে প্রজেক্টটা করতে যাচ্ছি, যে কেমিক্যাল ইন্ডাস্ট্রিটা বানাতে যাচ্ছি, সেটা আসলে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ এই প্রজেক্টটা এনভায়রনমেন্টালি কি কি ইম্প্যাক্ট ফেলবে এবং বিভিন্ন যে রুলস এন্ড রেগুলেশনস আছে সরকারের, বা আমরা যে অঞ্চলে ইন্ডাস্ট্রিটা করতে যাচ্ছি সেই অঞ্চলের যেসব পরিবেশগত বিষয় বা পরিবেশগত আইন আছে, যেসব রুলস আছে, সেগুলোর সাথে এটা কোনোভাবে সাংঘর্ষিক কিনা। কারণ সাংঘর্ষিক হলে অবশ্যই সরকার সেটা বন্ধ করে দিবে, কিংবা এটার নামে মামলা হবে, মানে অন্যান্য জটিলতা তৈরি হবে। তো এইসব জিনিস আগে থেকেই স্টাডি করে খোঁজ খবর নিয়ে রেডি করা। এরপরে সর্বশেষ আসতেছে আমাদের প্ল্যান সাইটিং, লোকেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আমি যে প্ল্যানটা তৈরি করব সেটা আসলে কোন জায়গায় আমি তৈরি করব, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ আমি যদি একটা অফ ট্র্যাকে বা একটা টোটালি একটা বিচ্ছিন্ন এরিয়ায় যদি আমি তৈরি করে ফেললাম, একটা কথার কথা একটা সিমেন্টের কারখানা আমি অনেক দূরে তৈরি করে ফেললাম, এখানে আমার র ম্যাটেরিয়ালটাও পরিবহন করে আনতে হচ্ছে, আবার আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি সেটাও যদি আমার পরিবহন করে নিতে হয়, তাহলে এই যে এক্সট্রা একটা কস্ট আমার উপর অ্যাড হইলো, এটা কিন্তু আমার সর্বশেষ গিয়ে আমার প্রোডাক্টের উপর অ্যাড হবে এবং আলটিমেটলি আমার কি বলে এটা ইকোনমিক ক্যালকুলেশনে একটা ঝামেলা তৈরি করবে। তো এই জন্য আমি যদি এমন জায়গায় প্ল্যানটা তৈরি করতে পারি যেখানে র ম্যাটেরিয়ালটা কাছাকাছি অ্যাভেলেবল, কিংবা আমার প্রোডাক্টের ডেলিভারিটা কাছাকাছি খুবই সহজে ডেলিভারি করা যায়, তো এটা আমার জন্য একটা লাভজনক ব্যাপার হচ্ছে। তারপরে হচ্ছে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যে বানাবো, ওই জায়গার মাটির অবস্থা কেমন, ভূপ্রকৃতি কেমন, ওখানে ভূমিকম্পের সম্ভাবনা আছে কিনা, ওখানে বন্যা প্রবণ কিনা, জলোচ্ছ্বাস প্রবণ কিনা, এইসব বিষয় দিয়ে আমাদের ফিজিবিলিটি স্টাডির সময় মাথায় রাখতে হয়। এরপর সর্বশেষ আরো যেসব জিনিস স্টাডির মধ্যে আসতে পারে, এর মধ্যে আছে অপারেটিং কস্ট আছে, অর্থাৎ র ম্যাটেরিয়াল, ইউটিলিটি এবং ওভারহেড কস্ট, ম্যান পাওয়ার কস্ট, এই সবগুলোই অপারেটিং কস্ট। এই কস্টগুলো কি হবে আগে একটা রাফ এস্টিমেশন করা হয়। এর ফলে ফাইন্যান্সিয়াল অ্যাপ্রেজাল, এটা হচ্ছে প্রোডাক্টের এই প্রজেক্টটা আসলে ইকোনমিক্যালি সব যাবতীয় ক্যালকুলেশনের পরে এটা ইকোনমিক্যালি এটা প্রফিটেবল হবে কিনা। এরপরে এছাড়াও এই প্রজেক্টের আইআরআর, এনপিপি, পেচেক, পেব্যাক ইত্যাদি ব্যাপার সম্পর্কে ডিটেলস আলোচনা হয়। এবং সর্বশেষ হচ্ছে এটার কি ঝুঁকি হতে পারে এবং এই ঝুঁকিগুলো আমরা কিভাবে মিটিগেট করতে পারি, অর্থাৎ ঝুঁকিগুলো কিভাবে নিরসনের জন্য কাজ করা যায়, এসব জিনিসও আমার ফিজিবিলিটি স্টাডির মধ্যে থাকতে হবে। তো এই বিষয়ে এই টেকনো ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি আমি যতদূর এখানে লেকচারে দিয়েছি, এর বাইরে আসলে পড়ার মতো তেমন কিছু নাই। এটা সম্পূর্ণটাই আসলে আপনার বোঝার বিষয়। আইডিয়াটা ক্লিয়ার থাকলে যে কোনো ভাবে প্রশ্ন আসুক আপনি মোটামুটি এটাকে কভার করতে পারবেন। এরপরে টেকনো ইকোনমিক ফিজিবিলিটি স্টাডির মধ্যে সর্বশেষ আরেকটা যে টপিক, সেটা হচ্ছে এটা মেথডোলজি, অর্থাৎ কি মেথডে এটা করা হয়, মানে কন্ডাক্ট করা হয়। মেথডোলজির মধ্যে আছে প্রথমে আমরা এই বিষয়ে যে ইন্ডাস্ট্রিটা সম্পর্কে আমরা স্টাডি করব সেটার বিষয়ে প্রথমে ডাটা কালেক্ট করতে হবে, ডাটাটাকে অ্যানালাইজ করতে হবে এবং ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একটা রিপোর্ট, প্রজেক্ট এবং প্রজেক্টের রিপোর্ট আমরা ফর্মুলেট করব। আর এটার বেনিফিট কি, আমরা স্টাডিটা কেন করব টাকা পয়সা খরচ করে, এটা করব মূলত হচ্ছে প্রথমত এই প্রজেক্টটা টেকনিক্যালি ফিজিবল কিনা, অর্থাৎ বাস্তবে এই প্রজেক্টটা বানানো সম্ভব কিনা। আমি যদি নতুন একটা ম্যাটেরিয়াল নিয়ে আসতে যাই, যেমন আমি যদি আন্দাজে একটা কেমিক্যাল ইয়ার থেকে ধারণা করলাম যে আমি কৃত্রিম ভাবে শার্ট তৈরি করবো, কথার কথা বা কৃত্রিম কাপড় তৈরি করবো, এখন এই জিনিসটা হয়তো আমার ল্যাবরেটরিতে সম্ভব, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেভেলে লার্জ স্কেলে এটা প্রডিউস করা সম্ভব না। তাহলে আমি আগেই যদি ইন্ডাস্ট্রি স্থাপন করে বসে থাকি তাহলে তো খরচগুলো লস। তো এই জন্য এটা টেকনিক্যাল ফিজিবিলিটি আসলে আছে কিনা সেটা আমাদের হিসাব করতে হবে। এই হিসাব করা যায় এই ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে। তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি, এটা আসলে ফাইন্যান্সিয়ালি আমি সর্বশেষ যে প্রোডাক্টটা বানাবো সেটা মার্কেটে খাবে কিনা, মার্কেট নেবে কিনা, এটা দিয়ে করতে হবে। তারপরে এটার সাথে সাথে কি কি ঝুঁকি আছে, এই প্রজেক্টে কি কি ঝুঁকি আছে, কি রকমের ক্ষয়ক্ষতি হতে পারে, তো সেগুলো আন্দাজ করা এবং সেগুলো কাটিয়ে ওঠার ব্যবস্থা করা, অর্থাৎ এই ঝুঁকিগুলো আমরা মিটিগেট করার জন্য আমরা কি কি অ্যাকশন নিব, এই সবগুলো আমি ফিজিবিলিটি স্টাডি করলে জানতে পারতেছি। আচ্ছা, এরপরে আমরা আসি পরবর্তী টপিকে, সাইট সিলেকশন ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি। আমরা এটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি যখন এস্টাবলিশ করতে যাব তখন সেটার সাইটটা, অর্থাৎ ইন্ডাস্ট্রিটার সাইট সিলেকশনের জন্য কোন জায়গাটা ইন্ডাস্ট্রিটা হবে সেটার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। এখানে আমরা এই ক্রাইটেরিয়াটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মাস্ট ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে উইশ ক্রাইটেরিয়া। মাস্ট মানে এগুলো আপনার থাকতেই হবে, এগুলো থাকতেই হবে, ঠিক আছে, এগুলো না থাকলে আমি ওখানে কারখানা স্থাপনের চিন্তাই করতে পারবো না। এর মধ্যে আছে সুইটেবল সাইজ আছে, তারপরে অ্যাভেলেবিলিটি আছে, তারপরে অ্যাফোর্ডেবল কিনা, জিনিসটা আমার জন্য খরচে অ্যাফোর্ডেবল কিনা, এবং হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি আছে কিনা। জায়গাটা যদি পলিটিক্যালি স্টেবল না হয়, অর্থাৎ জায়গাটা যদি কথার কথা বার্মার মতো এরকমের একটা জায়গা হয় যেখানে কন্টিনিউয়াসলি আপনার যুদ্ধ বিগ্রহ লেগে আছে, বা আফ্রিকার মতো, তখন
তো আমার প্রোডাকশনের উপর সেগুলো করবে, কি বলে, ইম্প্যাক্ট ফেলবে। তারপরে আছে অ্যাক্সেসিবল কিনা, জায়গাটা সহজে যাতায়াতের জন্য সুবিধাজনক কিনা, এবং সর্বশেষ প্রক্সিমিটি টু ফিডস্টক অর মার্কেট, অর্থাৎ আমার যে প্রোডাক্টটা আমি মার্কেটে করব, কি বলে, সাপ্লাই করব, সেটার এই মার্কেটের কাছাকাছি কত দূর, বা এটার সাথে আমার আসলে দূরত্ব কিরকম। তো এই ফেজটাকে আমরা নাম দিয়েছি স্ক্রিনিং ফেজ, একদম নিচে আপনারা দেখবেন। অর্থাৎ এই ফেজের এই মাস্ট ক্রাইটেরিয়ার মধ্যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি আমার জায়গাটা ফিল আপ না করে, বা কোনো একটা ক্রাইটেরিয়া যদি আমার জায়গায় মধ্যে না থাকে, তাহলে এই জায়গাটাকে আমার এই প্ল্যান সাইটটাকে আমার বাদ দিতে হবে, একদম বাদ দিতে হবে। আরেকটা হচ্ছে উইশ ক্রাইটেরিয়া, যেটা আমরা উইশ করতে পারি যে আমরা একটা প্ল্যান তৈরি করব, সেখানে আসলে আমাদের কি কি জিনিস আসলে থাকলে ভালো হতো, বা কি কি জিনিস আসলে আমাদের ডিটেলস, মানে খুঁটিনাটি বিষয় থাকে না, যেগুলো না থাকলেও কভার করা যায়, বাট থাকলে ভালো, এরকম আর কি। তো এখানে কিছু কিছু জিনিস আছে, যেমন বিজনেস উইশ, অর্থাৎ আমরা যদি বিজনেসের দিক দিয়ে দেখতে যাই, তাহলে কি কি জিনিস আমার ওই প্ল্যান্টের কাছাকাছি বা প্ল্যান্টের জন্য সুবিধাজনক হতে পারে। এর মধ্যে আছে প্রক্সিমিটি টু কাস্টমার, প্রক্সিমিটি টু ফিডস্টক, প্রসেস ইন্টিগ্রেশন, এরপরে আছে গভর্নমেন্ট সাপোর্ট, সরকার সাপোর্টিভ কিনা, আমি ট্যাক্স ইনসেন্টিভ পাবো কিনা, আমি কাছাকাছি অন্য কোনো আমার রাইভাল ইন্ডাস্ট্রি আছে কিনা, আমার লজিস্টিক রিকোয়ারমেন্ট কেমন হতে পারে, আমার প্রোডাক্ট প্রপার্টি কেমন হতে পারে, তারপরে হচ্ছে আমরা এই প্ল্যানটাকে ফিউচারে যদি এক্সপান্ড করতে যাই, তাহলে আমার কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে কিনা, ইত্যাদি। আর এরপরে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এন্ড সার্ভিসেস। এর মধ্যে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে হাউজিং, ইলেকট্রিসিটি, ওয়াটার সাপ্লাই, টাউন ইনফ্রাস্ট্রাকচার, পলিসিং, তারপরে পুলিশিং, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে, ফায়ার ব্রিগেড, এয়ারপোর্ট, হসপিটাল, ক্লিনিক, সাপোর্ট সার্ভিস, ইত্যাদি ইত্যাদি। এইসব জিনিসগুলো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে, অর্থাৎ আমার কারখানায় যারা কর্মকর্তা থাকবে, তাদের জন্য আমার যেই সুবিধাগুলো থাকা দরকার, সেগুলো অলরেডি আছে কিনা। যেমন আমি একদম রিমোটে গিয়ে, ধরেন একদম একটা দ্বীপ অঞ্চলে গিয়ে আমি একটা কারখানা করলাম, তো সেখানে আমার কারখানার যে কর্মচারীরা, তাদের পরিবার থাকবে, ছেলে মেয়ে থাকবে, তাদের জন্য আমার নতুন করে স্কুল তৈরি করতে হবে, তাদের জন্য বাজার তৈরি করতে হবে, তাদের বিনোদনের ব্যবস্থা করতে হবে। অথচ আমি যদি এই ইন্ডাস্ট্রিটা একটা কাছাকাছি, লোকালয়ের কাছাকাছি হতে পারে, তাহলে আবার এই জিনিসগুলো আমার আর খরচের মধ্যে আসলো না। তো এইসব জিনিস আমাদের উইশ ক্রাইটেরিয়ার মধ্যে থাকতে হবে। এরপরে হচ্ছে এনভায়রনমেন্টাল উইশেস, আমরা পরিবেশগত কি কি বিষয় আমরা চিন্তা করতে পারি। একটা হচ্ছে ক্লাইমেটিক কন্ডিশন, সেখানে ক্লাইমেট কি অবস্থা, সেখানে কি কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়, প্রচুর ঝড় বন্যা হয়, একদম জলোচ্ছ্বাস হয়, ভূমিকম্প হয়, এগুলো হয় কিনা। তারপর হচ্ছে অ্যাসিমিলেটিভ ক্যাপাসিটি কেমন, এরপরে এয়ার কোয়ালিটি কেমন, তারপরে হচ্ছে পানির অ্যাভেলেবিলিটি কেমন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো ইন্ডাস্ট্রির জন্য, পানির অ্যাভেলেবিলিটি। আচ্ছা, এরপর হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্টের সুবিধা কেমন, অর্থাৎ আমার যে লিকুইড ওয়েস্টটা তৈরি হবে, আপনারা জানেন লিকুইড ওয়েস্টটাকে আমরা বলি ইফ্লুয়েন্ট। তো এটা ট্রিটমেন্টের জন্য আমরা যে প্ল্যান তৈরি করব, সেটা কিভাবে তৈরি করতে হবে, বা সেটার জন্য জায়গা আছে কিনা। আমাদের যে হ্যাজার্ডাস ওয়েস্ট গুলো তৈরি হবে, হেভি মেটাল এবং অন্যান্য জিনিস, সেগুলোকে আমার ডিসপোজ বা ডাম্প করার জন্য জায়গা আছে কিনা, আমার সেফটি জোনের ব্যবস্থা আছে কিনা। এরপরে সর্বশেষ ওই এলাকায় ন্যাচারাল ডিজাস্টারের কোনো হিস্টরি আছে কিনা। এরপরে আমি কিছু সোশ্যাল উইশ থাকতে পারে, যেমন ওই জায়গাটার লাইফ কোয়ালিটি কেমন হতে পারে, কারণ আমার কর্মচারীদের জন্য বা কারখানার লোকদের জন্য জীবনযাপনের অবস্থা কেমন হতে পারে, সেখানের পলিটিক্যাল অবস্থা কেমন হতে পারে, কেমন। তারপরে ম্যান পাওয়ার অ্যাভেলেবিলিটি, আমি লোকাল ম্যান পাওয়ার ওখানে অ্যাভেলেবল কিনা। যদি লোকাল ম্যান পাওয়ার অ্যাভেলেবল হয়, তাহলে তাদেরকে কম খরচে আমি রিক্রুট করতে পারবো কিনা। লেবার কস্ট, এরপর হচ্ছে লেবার ইউনিয়ন অ্যাক্টিভিটি, ওখানে লেবার ইউনিয়নের অ্যাক্টিভিটি বেশি আছে কিনা, কারণ তারা আবার শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করে, তো সেগুলো আবার কারখানার জন্য আসলে বা প্রোডাকশনের জন্য ক্ষতিকর। এরপরে আসবে হিস্টোরিক্যাল কোনো ল্যান্ডমার্ক কাছাকাছি আছে কিনা, যেটা আমার যে প্রোডাকশনটা, সেটা ওইটার উপরে কোনো প্রভাব ফেলতে পারে কিনা। তারপরে হচ্ছে আবাসনের ব্যবস্থা কিরকমের আছে, এটা কি ইন্ডাস্ট্রির মধ্যে হবে নাকি বাইরে হবে নাকি কাছাকাছি হবে। এরপরে কালচারাল বিভিন্ন সাইট আছে কিনা, কর্মচারীদের ট্রেনিং এর জন্য ট্রেনিং ফ্যাসিলিটির ব্যবস্থা কিরকমের আছে, বাইরে থেকে ট্রেনিং দিতে হবে নাকি ইনহাউস ট্রেনিং হবে বা ইন্ডাস্ট্রির মধ্যে ট্রেনিং করতে হবে, ইত্যাদি। আরো আছে জিওলজিক্যাল উইশেস, যেমন টপোগ্রাফি, ওই জায়গাটা টপোগ্রাফি কেমন, মাটির অবস্থা কেমন, টেরেনটা আসলে কি উঁচু নিচু নাকি সমতল ভূমি নাকি জলাভূমি, এরকমের। তারপরে মাটির টাইপ কিরকমের, হেভি ইনফ্রাস্ট্রাকচারের জন্য মাটির টাইপ উপযোগী কিনা। এরপরে আসবে আমাদের আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার যদি তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমাদের আন্ডারগ্রাউন্ডের অবস্থা কিরকমের। যদি পাহাড়ি বা পাথুরে এলাকা হয়, তাহলে সেটার কনস্ট্রাকশনের জন্য আমাদের অতিরিক্ত খরচ হবে। তারপরে গ্রাউন্ড ওয়াটারের কোয়ালিটি কেমন, আমি মাটির নিচ থেকে যে পানি সাপ্লাইটা পাচ্ছি বা টোটাল ওভারঅল যে ওয়াটার সাপ্লাইটা পাচ্ছি, সেটা আসলে সেটার কোয়ালিটি কেমন, সেটা ব্যবহারযোগ্য কিনা। তারপর হচ্ছে ডিরেকশন অফ গ্রাউন্ড ওয়াটার ফ্লো,
মাটির নিচে যে পানিটা ফ্লো করতেছে, পরিবাহিত হচ্ছে, সেটা ডিরেকশন কোন দিকে, এটাও কারখানার অনেক জিনিসপত্রের উপরে প্রভাব ফেলে। এরপর হচ্ছে পলিউশন ফ্রম আদার, অন্য জায়গা থেকে বা ইয়ার থেকে আমার যে পলিউশন হচ্ছে সেটা আমার প্রোডাক্টের উপর বা আমার ইন্ডাস্ট্রির উপর প্রভাব ফেলবে কিনা। তারপরে বিভিন্ন কারখানার সুইটেবল সাইজ কি হবে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল নেইবার কারা হবে, আমাদের এটার কোনো প্রতিযোগী আছে কিনা কাছাকাছি, ইত্যাদি। সাইট সিলেকশনের জন্য আমরা তাহলে 4টা ফেজ এখানে আমরা ফাইনালাইজ করেছি, মানে ওই যে মাস্ট এবং উইশের মধ্য থেকে আমরা বের করে আমরা 4টা ফেজ করেছি। আসলে একটা সাইট সিলেক্ট করতে গেলে আমরা এই 4টা ফেজ পার করে আমরা ফাইনালের দিকে যাব। প্রথমটা হচ্ছে স্ক্রিনিং ফেজ, মানে আমরা এই পর্যায়ে যাচাই বাছাই করতে যাব যে আসলে কোনটা কি রকমের আছে এবং বিভিন্ন সাইট বাদ দিব। এরপরে এই পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে থাকবে হচ্ছে সাইট ওয়ার্ক, যে সাইটটা আমরা ঠিক করব সেই সাইটটার উপরে আমরা বিভিন্ন কাজকর্ম করব, সেই সাইটটা পরিদর্শন করব, সাইটটা সম্পর্কে খোঁজখবর নেব ইত্যাদি। এরপর হচ্ছে নেগোসিয়েশন, আমরা সাইটটা সম্পর্কে খোঁজখবর নিলাম, এখন এই জায়গাটা তো আমাদের অ্যাকোয়ার করতে হবে, এই জায়গাটা আমাদের দখলে নিয়ে সেখানে কাজকর্ম করতে হবে। তো সেই বিষয়ে কার সাথে নেগোসিয়েশন করতে হবে, এটা কি সরকারি জমি নাকি ব্যক্তিগত জমি, ব্যক্তিগত জমি হলে জমি কিনতে হবে, এইসব বিষয়। সর্বশেষ হচ্ছে আমাদের ফাইনালাইজেশন, অর্থাৎ সবকিছু যদি আমাদের ফেভারে থাকে তাহলে এই প্রজেক্টটা আমরা ফাইনাল করব বা কমপ্লিট করব। তো এখানে আমি প্রজেক্ট স্ক্রিনিং এর মধ্যে আরো বেশ কয়েকটা ছোট ছোট সাব টপিক দিয়ে দিয়েছি, আপনারা এগুলো নিজেরা পড়ে নেবেন বা দেখে নেবেন যে আসলে বিভিন্ন ফেজে আমাদের আরো কি কি ছোট ছোট কাজকর্ম দেখতে হয়। অর্থাৎ এই আমি যে 4টা ফেজের কথা বললাম, ফাইনালাইজেশনের আগে আরো 3টা ফেজ, এই প্রত্যেকটা ফেজে কি কি করণীয় কাজ আছে এগুলো আপনারা নিজেরা একটু দেখে নেবেন দয়া করে। এরপরে পরবর্তী স্লাইডে আমরা দেখি সাইট সিলেকশনের জন্য মূলত এখানে আমাদের আমরা আরো আবার দুই ধরনের ভাগে ভাগ করেছি। অর্থাৎ আমরা যেসব একটা প্ল্যান্ট সাইট সিলেকশনের জন্য যেসব ফ্যাক্টর আমরা কনসিডার করব সেগুলোকে আমরা আসলে 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নিয়ার ফিউচারে, অর্থাৎ কাছাকাছি ফিউচারে আমাদের যেসব জিনিস কাজে লাগবে, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের লং টার্মের জন্য, লং টার্ম শিফটের জন্য আমাদের যেসব সিদ্ধান্ত বা যেসব টপিক সম্পর্কে আমাদের বিবেচনা করতে হবে। যেমন পটেনশিয়াল ফিউচারের মধ্যে আছে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আমরা যে ইলেকট্রিসিটি বলেন, পোর্ট বলেন, এয়ারপোর্ট বলেন, নৌবন্দর বলেন, রাস্তা বলেন, এগুলো তো আমাদের সাইট তৈরির সাথে সাথেই আমাদের এগুলো তৈরি করতে হবে। তো এগুলো তৈরির জন্য আসলে ওই সাইটটা সুইটেবল কিনা। তারপরে আমাদের দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের বলে আমাদের লেবার লাগবে, অর্থাৎ কারখানার জন্য কর্মচারী লাগবে। তো কর্মচারী ওই এলাকায় লেবার কস্ট কেমন হতে পারে, লেবার আসলে আদৌ পাওয়া যাবে কিনা, নাকি তাদেরকে বাইরে থেকে আবার আনতে হবে, তাদেরকে বাইরে থেকে আনতে হলে তাদের থাকার জায়গা দিতে হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে, অনেক বিষয় দিলে বা নামতে গেলেই প্রাথমিক এই 2টা জিনিস আমাদের দরকার, ইনফ্রাস্ট্রাকচার আর একটা হচ্ছে লেবার। আর আমরা যদি একটু লং টার্মের কথা চিন্তা করি তাহলে কি কি জিনিস দরকার, একটা হচ্ছে র ম্যাটেরিয়াল, আমরা যেই প্রোডাক্টটা তৈরি করব সেটার জন্য যে র ম্যাটেরিয়াল গুলো প্রয়োজন, সেই র ম্যাটেরিয়াল গুলো আসলে অ্যাভেলেবিলিটি আছে কিনা, মানে খুব সহজেই পাওয়া যায় কিনা, কিংবা এগুলোর খরচ কেমন, কস্ট কেমন, এবং বিভিন্ন আরো যেসব জিনিস আমাদের কারখানার জন্য দরকার, যেমন এনার্জি, আমরা যদি কাছাকাছি কোনো পাওয়ার প্ল্যান্ট থাকে সেই পাওয়ার প্ল্যান্টটা আমরা সহজে ইউজ করতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি। এসব যাবতীয় খরচ আমাদের হিসাব করতে হবে। এগুলো কিন্তু কারখানা স্থাপনের পরে এই খরচগুলো আসে, মানে কারখানা রান করতে গেলে, বাট সেটা আমাদের আগেই হিসাব করে রাখতে হবে। এরপরে আসে হচ্ছে ট্যাক্স পলিসি এন্ড রেগুলেশন, ওই অঞ্চলের ট্যাক্স পলিসি কেমন, আসলে কি বলে ট্যাক্সের খরচ যদি অনেক বেশি অত্যাধিক হয় তাহলে সেক্ষেত্রে আসলে কারখানা পরিচালনা সুবিধাজনক নাও হতে পারে। এরপরে আসে পলিটিক্যাল এন্ড জিওপলিটিক্যাল রিস্ক, ওই জায়গাটা আসলে পলিটিক্যালি সুইটেবল কিনা। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি কোন আফ্রিকান কান্ট্রি যেখানে আসলে সরকারের কোনো ঠিক ঠিকানা নাই, হয়তো আজকে এক সরকার কালকে আরেক সরকার চলে এলো, তারা আবার আপনার কারখানার উপরে কাজের উপরে চাপ তৈরি করবে। তো এইসব জিনিস আমাদের মানে পলিটিক্যাল স্টেবিলিটিটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ হচ্ছে সাপ্লাই চেইন, অর্থাৎ আমরা যেই জায়গাটায় কারখানা করতেছি সেই জায়গা থেকে আমার র মেটেরিয়ালের আগমনটা কিরকম হবে এবং ফিনিশ প্রোডাক্টের সাপ্লাইটা কিরকম হবে, এই সাপ্লাই চেইনটা আমি আসলে ইনশিওর করতে পারতেছি কিনা, এটা আমাদের যে কোনো ইন্ডাস্ট্রি তৈরির আগে বা শুরুর আগে খেয়াল করতে হবে। আচ্ছা, এ পর্যায়ে আমরা আসি ইউনিট প্রসেস এন্ড ইউনিট অপারেশন। আপনারা যারা কেমিক্যাল ইন্ডাস্ট্রি, কেমিক্যাল টেকনোলজি পড়েছেন সবাই মোটামুটি এটা জানেন, ইউনিট প্রসেস কি, ইউনিট অপারেশন কি। ইউনিট প্রসেস বলতে আমরা বুঝাই যে ক্ষেত্রে বা যেই প্রসেসের ক্ষেত্রে আমাদের কেমিক্যাল ট্রান্সফরমেশন হয়েছে, অর্থাৎ যেখানে কেমিক্যাল রিঅ্যাকশন ইনভলভ সেটাকে আমরা বলি ইউনিট প্রসেস। আর ইউনিট অপারেশন কোনটাকে বলি, যেখানে বিভিন্ন ফিজিক্যাল ট্রিটমেন্ট ইনভলভ থাকে, যেখানে আসলে সরাসরি কেমিক্যাল ট্রিটমেন্ট বা কেমিক্যাল প্রসেস ইনভলভ থাকে না, সেটাকে আমরা বলি ইউনিট
অপারেশন। যেমন ইউনিট প্রসেসের উদাহরণস্বরূপ আমাদের আসতে পারে স্মেল্টিং, রিডাকশন, ক্যালসাইনেশন, ডিহাইড্রোজেনেশন, ইলেকট্রোলাইসিস ইত্যাদি ইত্যাদি। আর ইউনিট অপারেশনের ক্ষেত্রে আমাদের উদাহরণ হিসেবে আসতে পারে যেমন একটা র মেটেরিয়ালকে আমি পাউডার ছিল সেটাকে আমি স্লারি হিসেবে তৈরি করে আমি ইন্ডাস্ট্রিতে পাঠিয়ে দিলাম। তো পাউডার থেকে এর কেমিক্যাল কোনো চেঞ্জ হলো না, এর ফিজিক্যাল অ্যাট্রিবিউটের চেঞ্জ হলো, এটাকে আমি বলতে পারি ইউনিট অপারেশন। আপনারা এর উদাহরণসমূহ সম্পর্কে আপনারা বিস্তারিত অবগত আছেন। যেমন ইউনিট অপারেশনের মধ্যে আছে এজিটেশন, আছে ডিসপারশন থাকতে পারে, হিট ট্রান্সফার, অ্যাটমাইজেশন, সেপারেশন, সেন্ট্রিফিউজিং, ইভাপোরেশন, মিক্সিং, পাম্পিং ইত্যাদি ইত্যাদি। তো সবগুলা ইন্ডিভিজুয়াল অপারেশনেরই নির্দিষ্ট কিছু কমন টেকনিক আছে এবং এগুলা আসলে আমরা খেয়াল করে দেখব আসলে সবগুলাই মূলত একই রকমের সায়েন্টিফিক প্রিন্সিপালের উপর বেস করে। অর্থাৎ ইউনিট অপারেশনের ক্ষেত্রে যেহেতু কোনো কেমিক্যাল চেঞ্জ নাই, শুধু ফিজিক্যাল চেঞ্জ ইনভলভ, আর ইউনিট প্রসেসের ক্ষেত্রে আমাদের কেমিক্যাল চেঞ্জ ইনভলভ। এই জিনিসটা শুধু মাথায় রাখলেই এখান থেকে চলবে। আচ্ছা, এরপরে আসি আমাদের এক্সাম্পল সম্পর্কে। যেমন 1 নাম্বার এক্সাম্পল, আপনারা এখানে নিজেরা একটু চিন্তা করেন। আমি জাস্ট এক্সাম্পলটা দিচ্ছি যে আপনাদের চিন্তা করার জন্য। আপনারা নিজেরা চিন্তা করে এখানে এক্সপ্লানেশন আগেই না শুনে বা আগেই না দেখে আপনারা নিজেরা চিন্তা করবেন যে আসলে এটা কি হতে পারে, ইউনিট অপারেশন নাকি ইউনিট প্রসেস, এক্সাম্পলে বলা আছে অবশ্যই এক্সাম্পল অফ ইউনিট অপারেশন, তবু আপনারা নিজেরা চিন্তা করবেন। যেমন দেখেন, ডিস্টিলেশন অফ মিথিলিন ডাইক্লোরাইড উইথ ওয়াটার। আমরা যদি পানির সাথে মিথিলিন ডাইক্লোরাইডকে আমরা ডিস্টিলেট করতে যাই, এই জিনিসটা আমাদের ইউনিট অপারেশনের মধ্যে আসতেছে। শুনে মনে হয় যে এটা আসলে একটা কি বলে ইউনিট প্রসেস, মনে হয় যে এখানে একটা কেমিক্যাল আছে, কি বলে আপনার কেমিক্যাল প্রসেস জড়িত আছে, কিন্তু আসলে কিন্তু না। কারণ আমি যখন মিথিলিন ডাইক্লোরাইডকে পানি দিয়ে আমরা সেপারেট করতে যাব, এটা একটা লিকুইড লিকুইড সেপারেশন টেকনিক এবং এখানে আসলে কোনো কেমিক্যাল চেঞ্জ আসে না। এখানে শুধু ডেনসিটির উপর বেস করে আমরা মিথিলিন ডাইক্লোরাইডকে আমরা পানি থেকে আলাদা করে ফেলি, যে কারণে এখানে শুধু ফিজিক্যাল চেঞ্জই ইনভলভ, কোন রকমের কেমিক্যাল চেঞ্জ ইনভলভ না। সুতরাং এটাকে আমরা ইউনিট অপারেশন বলতে পারি। 2 নম্বর এক্সাম্পল দেখেন, ডিস্টিলেশন অফ অ্যাসিটোন এন্ড ওয়াটার। এটাও শুনে মনে হয় যে হয়তো এটা এখানে কোনো কেমিক্যাল চেঞ্জ আছে, কিন্তু আসলে এটা এখানে কোনো কেমিক্যাল চেঞ্জ নাই। কারণ অ্যাসিটোনকে যদি আমি পানি থেকে ডিস্টিলেট করতে যাই, তাহলে যেটা হয় যে এটার বয়লিং পয়েন্ট ডিফারেন্সের কারণে, অ্যাসিটোনের বয়লিং পয়েন্ট কম হওয়ার কারণে এটাকে আমরা খুব অল্পের মধ্যেই আমরা খুব সহজেই আলাদা করে ফেলতে পারি। সামান্য একটু তাপ দিলে, যেখানে পানি বয়েল করার অনেক আগেই অ্যাসিটোন বয়েল করে আস্তে করে সরে আসে। যেটা সম্পূর্ণ একটা ফিজিক্যাল চেঞ্জ এবং এখানে কোনো ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন ইনভলভ না, যে কারণে এটা একটা ইউনিট অপারেশন। আচ্ছা, এবারে আমরা দেখি ইউনিট অপারেশনের বিভিন্ন ক্লাসিফিকেশন। কি কি ক্লাসিফিকেশন থাকতে পারে? যেমন ধরেন, আমরা মোটা দাগে ইউনিট অপারেশনটাকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, একটা হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, ট্রান্সপোর্টেশন এন্ড ফ্লুইড ফ্লো প্রসেস। এর মধ্যে কি কি আছে? পাম্পিং হতে পারে, কম্প্রেশন হতে পারে এবং ফ্লুইডাইজেশন হতে পারে। এগুলো সবই ইউনিট অপারেশন, অর্থাৎ ফিজিক্যাল চেঞ্জ। 2 নম্বরে কি? মেকানিক্যাল ইউনিট অপারেশন। মেকানিক্যাল ইউনিট অপারেশনের মধ্যে আছে সাইজ রিডাকশন, একটা বড় জিনিস আছে, একটা পিঠে আমি ভাঙলাম, ভেঙে ছোট করলাম। সাইজ এনলার্জমেন্ট, আমার ছোট কোনো ম্যাটেরিয়াল আছে সেটাকে আমি আস্তে আস্তে বড় করলাম। এরপরে হচ্ছে মিক্সিং, এজিটেশন, ব্লেন্ডিং ইত্যাদি ইত্যাদি। 3 নম্বরে হচ্ছে ম্যাস ট্রান্সফার অপারেশন। ম্যাস ট্রান্সফার অপারেশনের মধ্যে কি আছে? অর্থাৎ এক জায়গা থেকে যখন কোনো ম্যাস আর এক জায়গায় ট্রান্সফার হয়। কি কি আছে? যেমন ধরেন ইভাপোরেশন আছে, আমি যদি একটা তাপ দিয়ে যদি পানিকে ইভাপোরেট করে দিই, তাহলে এখানে আসলে কোন রকমের কেমিক্যাল চেঞ্জ হয় নাই, বরং ফিজিক্যাল চেঞ্জ হয়েছে, অর্থাৎ পানিটা আমার তরল থেকে বাষ্প হয়ে উড়ে গেল। এরপরে ডিস্টিলেশন প্রসেস আপনারা জানেন, অ্যাবজর্পশন, এরপরে এক্সট্রাকশন এবং লিচিং। এগুলো সবগুলোই আসলে সেপারেশন টেকনিকের অন্তর্গত, আপনারা হয়তো পড়েছেন। হিট ট্রান্সফার অপারেশনের মধ্যে কি আছে? কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। আমরা যদি কোনো কিছুকে তাপ দেই, সেটা কন্ডাকশন হতে পারে পরিবহন প্রক্রিয়ায়, অথবা কনভেকশন অথবা রেডিয়েশন পরিচলন এবং আপনার কি বলে বিকিরণ, যেটাকে আমরা বলি। এই 3 রকমেরই হিট ট্রান্সফার প্রসেস, এই 3টাই হচ্ছে ইউনিট অপারেশনের অন্তর্গত। ইউনিট প্রসেসের এক্সাম্পল কি আসে? যেমন ধরেন ইলেকট্রোলাইসিস অফ সোডিয়াম ক্লোরাইড সলিউশন। আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের একটা সলিউশনকে যদি ইলেকট্রোলাইজ করতে যাই, তাহলে আমাদের একটার মধ্যে তৈরি হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, আরেকটায় তৈরি আরেক ক্যাথোডে তৈরি হচ্ছে আমাদের আরেকটা তড়িৎদ্বারে তৈরি হচ্ছে ক্লোরিন গ্যাস। তো যেহেতু আমাদের সোডিয়াম ক্লোরাইড একটা কেমিক্যাল পদার্থ, সেটা আমার ভেঙে সম্পূর্ণ ডিফারেন্ট একটা পদার্থ, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে এবং ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। সুতরাং এই প্রসেসটাকে আমরা বলবো ইউনিট প্রসেস, অর্থাৎ এখানে কেমিক্যাল চেঞ্জ ইনভলভড। এরপরে আসে হচ্ছে প্রোডাকশন অফ হাইড্রোজেন। আমরা যখন হাইড্রোজেন প্রডিউস করতে যাই, এটা একটা ভেরি পপুলার মেথড আছে, যে স্টিম মিথেন রিফর্মিং সিস্টেম,
অর্থাৎ মিথেনকে রিফর্ম করে আমরা এখান থেকে কি বলে হাই প্রেসারে এটাকে রিফর্ম করলে নিকেল ক্যাটালিস্টের উপর দিয়ে যদি চালনা করি তাহলে হাইড্রোজেন উৎপন্ন হয়। এখন এখানে মিথেন সম্পূর্ণ ভিন্ন রকমের ভিন্ন ধর্মী একটা গ্যাস, এটাকে একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা এখান থেকে হাইড্রোজেন তৈরি করতেছি, সুতরাং এখানে রাসায়নিক বিক্রিয়া ইনভলভড, সুতরাং এটা হবে ইউনিট প্রসেস। আচ্ছা, তো আপনারা ইউনিট প্রসেস এবং ইউনিট অপারেশনের বিভিন্ন বিষয়গুলো আরো নিজেরা একটু চিন্তা করবেন যে কোন প্রসেসটা কোন প্রক্রিয়াটা, যেমন ধরেন আমি যদি চিন্তা করি যে আমি যদি শরবত বানাই চিনি দিয়ে গুলে, আমার খুব একটা প্রিয় উদাহরণ, আমি চিনি দিয়ে গুলে যদি শরবত তৈরি করি, এটা কি ইউনিট প্রসেসের মধ্যে পড়ে নাকি ইউনিট অপারেশনের মধ্যে পড়ে, এটা আপনারা নিজেরা চিন্তা করে বের করবেন। তো এই উদাহরণগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে, যে ইউনিট প্রসেস এবং ইউনিট অপারেশনের উদাহরণগুলো বিভিন্নভাবে এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, এবার আমরা দেখি ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ কেমিক্যাল প্রজেক্ট, অর্থাৎ একটা কেমিক্যাল প্রজেক্ট ডিজাইন করার জন্য এবং এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন। এর মধ্যে আসলে বিভিন্ন রিঅ্যাক্টর ডিজাইন আছে, বিভিন্ন আমাদের এই কেমিক্যাল প্রজেক্টে কি কি রিয়াকশন থাকবে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেগুলোর জন্য যে রিয়াকশন গুলোর জন্য যে রিঅ্যাক্টর গুলো তৈরি হবে দরকার হবে সেই রিঅ্যাক্টর গুলো ডিজাইন করতে হবে, এবং বিভিন্ন প্রোডাক্ট গুলোকে আমাদের সেপারেট করার জন্য সেপারেশন প্রসেস প্রয়োজন হবে। এই এবং ওভারঅল যে আমাদের প্রসেসটা এটাকে যেন আরো এফিসিয়েন্টলি করা যায়, সেইভাবে সে এফিসিয়েন্টলি করার যে ওয়েটা সেটা যদি আমরা গবেষণা করে চিন্তা করে একটা ডিফারেন্ট একটা ওয়ে বের করি যেটা আরো এফিসিয়েন্ট, আরো আপনার কি বলে কস্ট সেভিং, তাহলে সেটা হবে হচ্ছে কেমিক্যাল প্রজেক্টের ইমপ্লিমেন্টেশন। এর মধ্যে আছে হচ্ছে কি কি, আমরা প্রথমে একটা প্রজেক্ট যদি আমরা ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে কি করতে হবে, প্রথমে একটা ফ্লো ডায়াগ্রাম বানাইতে হবে। আমরা যে প্রসেসটা করতে চাই ধাপে ধাপে কোন ধাপে কি জিনিস তৈরি হবে এটা একটা ডিটেলস একটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করতে হবে। তারপরে ইকুইপমেন্ট সাইজিং এন্ড সিলেকশন, আমরা আমাদের ইন্ডাস্ট্রিটা কোন সাইজের হবে এই সাইজটা ঠিক করার পাশাপাশি আমাদের কি কি ইকুইপমেন্ট লাগবে সেই ইকুইপমেন্ট গুলোকে ওই আকৃতি অনুসারে তৈরি করা। যেমন আমি যদি বরফ বানাতে যাই, বরফের ইন্ডাস্ট্রি বানাতে যাই, এখন কথার কথা আমার কম্প্রেসর আছে এতটুকু, কিন্তু আমি সেখানে বরফ বানানোর জন্য অনেকগুলো মানে বিশাল একটা জায়গা নিয়ে নিলাম, তাহলে কি হবে কি ওই কম্প্রেসর ওই জায়গাটাকে ঠান্ডাও করতে পারবে না, আমাদের বরফ প্রডিউসও করতে পারবে না। তাহলে আমার যতখানি আমি বরফ তৈরি করতে চাই বা যতখানি প্রোডাক্ট তৈরি করতে চাই সেটার সাথে সাথে আমার ইকুইপমেন্টের সাইজও ওরকমের বড় বা ছোট সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, এরপরে যে রিয়াকশনটা আমরা করব বা যেই প্রোডাক্টটা তৈরি করব সেখানকার ম্যাটেরিয়াল এবং এনার্জি ব্যালেন্স কিরকমের হবে, এটার সিস্টেম ডিজাইন কি বলে এটার কন্ট্রোলিং সিস্টেমটা কিরকমের হবে, সেটা কি অটোমেটেড কন্ট্রোল হবে নাকি সেমি অটোমেটেড হবে নাকি সম্পূর্ণভাবে কি বলে ম্যানুয়াল হবে, এটা চিন্তা করতে হবে। তারপর হচ্ছে এটার ওয়েস্ট ট্রিটমেন্ট সিস্টেমটা কিরকমের হবে, হ্যাঁ আমি আমার যে ওয়েস্ট পদার্থগুলো তৈরি হবে সেগুলোকে আমি কিভাবে ডাম্প করবো বা সেভাবে কিভাবে ট্রিটমেন্ট করে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওয়েতে আমি ডাম্প করতে পারি সেটা বের করতে হবে। আমাদের টোটাল প্রসেসটা একটা সিমুলেশন তৈরি করতে হবে এবং এটার সাথে এনার্জি ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ কি পরিমাণ এনার্জি কোন খাতে খরচ হচ্ছে এবং সেটাকে কিভাবে অপটিমাইজ করা যায় সেই জিনিসগুলো আমার চিন্তা ভাবনা করতে হবে। এটাকে আমি একটা ডিটেইলড ওয়েতে আমি ব্রেকডাউন করেছি, আপনারা একটু দেখেন, আমি ধাপে ধাপে জিনিসগুলো ব্যাখ্যা করি। প্রথমে হচ্ছে প্রজেক্ট ডেফিনিশন এন্ড কনসেপচুয়ালাইজেশন, অর্থাৎ আমার প্রজেক্টটার যে অবজেক্টিভটা আমি শুধু কি পয়েন্টগুলা অল্প করে ব্যাখ্যা করে যাব, আপনারা এগুলো নিজেদের মতো করে ভিতর থেকে পড়ে নেবেন। প্রথমে হচ্ছে একটা প্রজেক্ট আমি যখন তৈরি করতে যাব তখন আসলে আমার কনসেপ্টটা ঠিক থাকতে হবে যে আমার প্রজেক্টের অবজেক্টিভ কি, আমি আসলে কি তৈরি করতে চাই। তারপরে দ্বিতীয় পর্যায়ে আসবে আইডেন্টিফাই রিয়াকশনস, অর্থাৎ আমি যেটা তৈরি করতে চাই সেটা তৈরি করতে কি কি কেমিক্যাল রিয়াকশন দরকার সেটা আইডেন্টিফাই করতে হবে। এরপরে হচ্ছে গ্যাদারিং ইনফরমেশন, আমার ওই কেমিক্যাল রিয়াকশনের জন্য আমার কি কি ইনফরমেশন তৈরি করা, কি কি ইনফরমেশন দরকার, অর্থাৎ ওই কেমিক্যাল রিয়াকশনের রিয়াকশন টেম্পারেচার কত হবে, রিয়াকশন প্রেসার কত হবে, বিভিন্ন রিয়াকশন কাইনেটিক্স, থার্মোডাইনামিক্স এবং বিভিন্ন প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ কি হবে সেসব সম্পর্কে ডাটা কালেক্ট করা, ইনফরমেশন গ্যাদার করা। এরপর হচ্ছে স্কোপ ডিজাইন করা, অর্থাৎ আমাদের প্রজেক্টের একটা বাউন্ডারি দিয়ে দিতে হবে যে আমরা একটা কেমিক্যাল রিয়াকশনকে এই পর্যন্ত নিয়ে যাব, বাট আমরা একটা প্রোডাক্ট তৈরি করব সেটা এত পার্সেন্ট পিওর হবে। আমি যদি সালফিউরিক অ্যাসিডের একটা প্লান্ট তৈরি করতে যাই, যে সালফিউরিক অ্যাসিড তৈরি করবো, তাহলে আমার টার্গেট থাকতে হবে যে আমি 80% পিওর সালফিউরিক অ্যাসিড তৈরি করবো। সেক্ষেত্রে আমার প্রজেক্টের ডিজাইন একরকমের হবে। আমি যদি 96% বা 98% পিওর সালফিউরিক অ্যাসিড তৈরি করতে যাই সেক্ষেত্রে আমার প্রজেক্টের ডিজাইন সম্পূর্ণ আলাদা হবে, আমার আরো সফিস্টিকেটেড ডিজাইন এবং আরো সফিস্টিকেটেড ইকুইপমেন্টের প্রয়োজন হবে। আচ্ছা,
এরপরে হচ্ছে প্রসেস ডিজাইন। এরপরে আমরা মোটামুটি কনসেপচুয়ালাইজ করলাম যে আমরা কি কি বানাবো। এরপরে এইটা বানানোর জন্য যে প্রসেসটা, এই টোটাল প্রসেসটাকে আমার ডিজাইন করতে হবে। প্রথমে আমার একটা ফ্লো ডায়াগ্রাম বানাতে হবে যে আমি টোটাল প্রসেসটা একদম শুরু থেকে র ম্যাটেরিয়াল থেকে নিয়ে প্রোডাক্ট পর্যন্ত কি কি ধাপে ধাপে কি কি জিনিস বানাইতে চাই সেটা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমাকে তৈরি করতে হবে। এবার হচ্ছে ইকুইপমেন্ট সিলেকশন এন্ড সাইজিং। আমার ইকুইপমেন্ট গুলো সিলেক্ট করতে হবে যে আমি কি কোন কোন ইকুইপমেন্ট এখানে ব্যবহার করব, এবং সেগুলো আসলে আমি আগেই উদাহরণ দিয়ে আলোচনা করেছি যে সেগুলো আমার যে কাঙ্ক্ষিত যে আউটপুট, সেই আউটপুটের সাথে এটার সাইজিংটা যায় কিনা, এটা ইকুইপমেন্টটা যথাযথ কিনা সেটা আমার ঠিক করতে হবে। এরপরে হচ্ছে ম্যাটেরিয়াল এন্ড এনার্জি ব্যালেন্স, অর্থাৎ আমার যে প্রজেক্টের মধ্যে যে বিভিন্ন রকমের লিকুইড ফ্লো রেট থাকবে এবং বিভিন্ন ম্যাটেরিয়ালের যে কম্পোজিশন থাকবে, এবং সেই কম্পোজিশনগুলো হ্যান্ডেল করার জন্য যেই ইকুইপমেন্ট দরকার হবে, এবং সেগুলোকে প্রসেস করার জন্য আমার যে এনার্জি রিকোয়ারমেন্ট, এগুলোকে আমার অ্যালাইন করতে হবে। কথার কথা, একটা ইন্ডাস্ট্রির জন্য আমার যেই পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, সেজন্য আমাকে কি করতে হবে, বিদ্যুৎ অফিস থেকে আলাদা মোটা তারের থ্রি ফেজের লাইন নিতে হবে। এখন যদি আমি বাসাবাড়ির যে বিদ্যুৎ লাইন, সেটা যদি আমি এখানে ব্যবহার করতে যাই, তাহলে প্রথম দিনেই আগুন ধরে একদম শর্ট সার্কিট হয়ে একাকার হয়ে যাবে। সুতরাং এগুলো আগে থেকেই হিসাব করে আমার কতখানি পাওয়ার সাপ্লাই প্রয়োজন, সেই অনুযায়ী আমি ব্যবস্থা নিব আর কি। যাই হোক, এরপরে আছে প্রসেস অপটিমাইজেশন, অর্থাৎ আমরা এখানে আধুনিক ব্যবস্থায় এসে, আগে তো আমরা খাতা কলমে কাগজ কলম নিয়ে হিসাব করা হতো, এখন আমরা বিভিন্ন সফটওয়্যার এবং এআই কে ব্যবহার করে আমরা বিভিন্ন যে প্রসেস যে প্যারামিটার গুলো আছে, সেই প্যারামিটার গুলো আমরা অপটিমাইজ করি। যেমন ধরেন একটা রিঅ্যাকশনের জন্য টেম্পারেচার, প্রেসার, ফ্লো রেট, এফিসিয়েন্সি, ইল্ড, এইসব জিনিসপত্র হিসাব নিকাশের জন্য আমরা সফটওয়্যার ইউজ করে আমরা খুব সহজেই ভালো করে মানে একদম প্রিসাইসলি হিসাব নিকাশ করতে পারি। এরপরে আসে কন্ট্রোল সিস্টেম ডিজাইন। আমার যে কারখানা ইন্ডাস্ট্রিটা তৈরি করব, সেটার কন্ট্রোলিং সিস্টেমটা কিরকমের হবে, সেটাকে অটোমেটেড হবে নাকি সেমি অটোমেটেড হবে, টেম্পারেচার, প্রেসার, ফ্লো রেট, এগুলা কন্ট্রোলিং কিরকম হবে সেগুলা আমার সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে কন্ট্রোল ডিভাইস। আমার বিভিন্ন জিনিস যদি অটোমেটেড কন্ট্রোল হয়, তাহলে সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেন্সর গুলো লাগবে, সেন্সর ট্রান্সমিটার লাগবে, বিভিন্ন কন্ট্রোল ভালভ লাগবে, এগুলো আমার আগে থেকেই সিলেক্ট করে নিতে হবে। এবার হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেম, আমি একটা কন্ট্রোল সিস্টেম দাঁড় করালাম যে আমার এটা সেমি অটোমেটিক হবে, কিছুটা অটোমেটিক আর কিছুটা হচ্ছে ম্যানুয়াল। তো সেক্ষেত্রে সেটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে। তো এই কন্ট্রোল সিস্টেমটা আমার যে প্রসেস ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্ট গুলোর সাথে আমার ইন্টিগ্রেট করে নিজের মতো করে নিতে হবে। আচ্ছা, 4 নম্বরে আসে আমাদের সেফটি অ্যানালাইসিস অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট। আমাদের এই প্রজেক্টের জন্য বা আমরা যেই প্রোডাক্টটা, যে ইন্ডাস্ট্রিটা তৈরি করতে চাচ্ছি, সেখানে কি কি হ্যাজার্ড আছে, সেখানে আমরা যে প্রোডাক্টটা তৈরি করতে চাই সেটা কি ফ্লেমেবল কিনা, সেটা যদি ফ্লেমেবল হয়, অথবা সেটা যদি টক্সিক হয়, সেটা যদি হাইলি রিয়েক্টিভ হয়, যে বাতাসের সাথে বা পানির সাথে রিয়েকশন করতেছে, তো এইসব জিনিসগুলো আমার আইডেন্টিফাই করে সেই অনুযায়ী আমাকে ব্যবস্থা নিতে হবে। এরপরে কি কি ধরনের রিস্ক আমার তৈরি হইতে পারে, এবং কোন ধরনের রিস্ক, যদি আমার প্রোডাক্টটা যদি ফ্লেমেবল হয়, যে এটা খুব সহজে আগুন ধরে যাবে, তাহলে সেই আগুন ধরলে সেটার মাত্রা কতখানি হতে পারে, এবং সেই মাত্রা, সেটা আমাদের সেই রিস্কের অ্যাসেসমেন্ট করতে হবে, এবং সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী আমাদেরকে পদক্ষেপ নিতে হবে যে আসলে যতখানি ধরেন আমি হিসাব করলাম যে আমার যেখানে যতগুলো প্রোডাক্ট আছে, সামহাউ সবগুলাই যদি আগুন ধরে যায়, তাহলে আমার এই পরিমাণ আগুন নিভানোর জিনিসপত্র প্রয়োজন, সেই পরিমাণ জিনিসপত্র বা সেই পরিমাণ সেফটি ইকুইপমেন্ট আমি আগেই প্রস্তুত করে রাখবো। এরপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ সেফটি মেজার্স, অর্থাৎ যেইটার জন্য, যেই রিস্কের জন্য যেই সেফটি মেজার আছে, সেগুলো যথাযথভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন হঠাৎ করে আপনার প্রয়োজন হতে পারে সম্পূর্ণ মেশিনটাকে বন্ধ করে দেয়া, তাহলে সেই বন্ধ করে ইমার্জেন্সি শাট অফের একটা ব্যবস্থা থাকতে হবে। অথবা আপনার হতে পারে যে যদি আপনার ইন্ডাস্ট্রিটা যদি হাই প্রেশার ইন্ডাস্ট্রি হয়, তাহলে সেখানে হঠাৎ করে প্রেশার রিলিজ করার দরকার হতে পারে, সেই জন্য প্রেশার রিলিজের জন্য রিলিফ ভালভ এর ব্যবস্থা থাকতে হবে। যদি বিষাক্ত পদার্থ হয়, তাহলে সেক্ষেত্রে প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে। এই মোটামুটি। আচ্ছা, এ পর্যায়ে আসি আমরা ডিটেইলড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ এ পর্যায়ে আমরা আগের পর্যন্ত যতটুকু অ্যানালাইসিস করছি, এ পর্যায়ে একদম খুঁটিনাটি, একদম বিস্তারিত পর্যায়ে আমাদের ইঞ্জিনিয়ারিং এবং এটাকে যে ইমপ্লিমেন্ট করার এই বিষয়টা আমাদের ডিটেলস একদম ক্যালকুলেট করতে হবে। আমরা যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করব, সেই ইকুইপমেন্টগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইকুইপমেন্ট ইন ডিটেলস আমাদের ওখানে উল্লেখ থাকতে হবে, যে এই ইকুইপমেন্ট, এই মেকানিক্যাল, এই স্ট্রাকচারাল ইকুইপমেন্ট থাকতে হবে। যেমন আমার একটা বড় একটা মোটর বসানো দরকার,
হতে পারে এটা 50 হর্স পাওয়ারের একটা মোটর বসানো দরকার। এখন 50 হর্স পাওয়ারের একটা মোটর শুধু আপনি মাটির উপর রেখে দিলে তো হবে না, এটাকে আপনার মিনিমাম মাটির নিচে 5 থেকে 7 ফুট ঢালাই করে, গভীর ঢালাই করে সেখানে রড দিয়ে এই মোটরটাকে ওখানে আটকায় রাখার ব্যবস্থা করতে হবে। তো এই মোটরটা যে আমি আমার ইন্ডাস্ট্রিতে এই 30 হর্সের একটা মোটর লাগবে, সেই মোটরটাকে ধরে রাখার জন্য আমার একটা বেজ লাগবে, কংক্রিট বেজ। সেই বেজের মধ্যে আবার 5 ফুট ঢালাই লাগবে অথবা 7 ফুট ঢালাই গভীর লাগবে, সেখানের মধ্যে রড লাগবে। এই যাবতীয় ডিটেলস আমার এই রিপোর্টের মধ্যে থাকতে হবে। এরপরে হচ্ছে পাইপিং এন্ড ইনস্ট্রুমেন্টেশন ডায়াগ্রাম, অর্থাৎ আমি টোটাল ইন্ডাস্ট্রির মধ্যে যে পাইপিং সিস্টেমটা থাকবে, সেটা ওয়াটার ফ্লো হতে পারে, সেটা আমার কি বলে র মেটেরিয়াল ফ্লো হতে পারে, আমার প্রোডাক্ট ফ্লোর জন্য আলাদা পাইপিং থাকতে পারে, সেই টোটাল ইনস্ট্রুমেন্টেশনের জন্য ডিটেলস একটা ডায়াগ্রাম তৈরি করতে হবে। এরপর হচ্ছে প্রকিউরমেন্ট এন্ড কনস্ট্রাকশন। এই যে জিনিসগুলো আমি হিসাব করলাম, যে ক্যালকুলেট করলাম বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টের জন্য আমার এই জিনিস লাগবে, সেগুলো কেনার ব্যবস্থা কি হবে এবং সেগুলোকে আসলে জোড়া দিয়ে অথবা সেগুলোকে বসিয়ে সম্পূর্ণ একটা প্ল্যান তৈরি করার দিকে আমাদের আস্তে আস্তে আগাতে হবে। এবং সর্বশেষ আমার যখন যাবতীয় মেশিনারিজ ইত্যাদি কেনা হয়ে গেল, আমার ইনফ্রাস্ট্রাকচার বানানো হয়ে গেল, মেশিনারি ইনস্টলমেন্ট হয়ে গেল, সর্বশেষ হচ্ছে কমিশনিং এন্ড স্টার্ট আপ, অর্থাৎ আমার টোটাল মেশিনটাকে একটা টেস্ট রান দিতে হবে, পরীক্ষামূলকভাবে সম্প্রচার চালাইতে হবে আর কি, সম্প্রচার না, পরীক্ষামূলকভাবে এটাকে চালাইতে হবে। এবং চালানোর পরে সব মানে কমপ্লিট আমি যখন ফুল স্কেল অপারেশনে যাব, একদম প্রোডাকশনে যাব, তার আগে পরীক্ষামূলকভাবে টেস্ট রান দিতে হবে। এটা একাধিকবার হতে পারে টেস্ট রান। একবার টেস্ট রান করলাম, আমার একটা সমস্যা তৈরি হয়েছে বা একটা ফল্ট দেখা দিছে, সেটাকে আমি সংশোধন করে এরপরে আমি আবার আরেকটা নেক্সট টেস্টের দিকে যাব, এরকম হতে পারে। মানে একদম ফুল প্রুফ সিস্টেম না হওয়া পর্যন্ত আমাদের প্রোডাকশনে যাওয়া যাবে না। আচ্ছা, এ পর্যায়ে আসি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্টটা আমরা টোটাল প্রজেক্টে কিভাবে আমরা ম্যানেজ করবো, এক্ষেত্রে একটা প্রজেক্টের প্ল্যান তৈরি করতে হবে, এখানে টাইমলাইন তৈরি করতে হবে, বিভিন্ন বাজেট বানাইতে হবে এবং রিসোর্স অ্যালোকেশনের ব্যবস্থা থাকতে হবে। এরপর হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট। আমার এই প্রজেক্টের যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে, আমার প্রজেক্টের একই সাথে বিভিন্ন শেয়ার হোল্ডার থাকতে পারে, আমি যাদের কাছ থেকে র মেটেরিয়াল কিনবো তারা একটা গ্রুপ, তারপরে হচ্ছে আমি যেই লেবারদেরকে ব্যবহার করব তারা একটা গ্রুপ, লেবার ইউনিয়ন থাকলে তারা একটা গ্রুপ, স্থানীয় সরকার বা স্থানীয় যে পাওয়ারফুল এন্টিটি আছে তারা একটা গ্রুপ, তাদের সাথে আমার নেগোসিয়েশন করতে হবে। তারপর হচ্ছে আমি যে প্রোডাক্টটা তৈরি করলাম, সেই প্রোডাক্টের যারা কনজিউমার আছে তাদের সাথেও আমার কমিউনিকেশন ডিরেক্ট বা ইনডাইরেক্ট থাকতে হবে। সর্বশেষ হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, যেখানে আমরা আসলে পিছিয়ে। আমাদের দেশে দেখবেন যে কোনো একটা জিনিস যদি একটা ভালো জিনিস তৈরি হয়, তৈরি হওয়ার ঠিক কয়েক মাসের মাথায় দেখবেন যে ওটার কোয়ালিটি একদম ডাউন হয়ে গেছে। কারণ এই যে আমাদের অতিরিক্ত লোভ, আমরা একটা জিনিস বানাই, ভালো একটা জিনিস হয়তো বানাই কিন্তু ধরে রাখতে পারি না। যখনই পাবলিক বেশি আকারে কেনা শুরু করে তখনই সেটার কোয়ালিটি একদম ছেঁড়াবেড়া হয়ে যায়। যেমন একটা কি বলে একটা চকলেট আসছিল বাজারে, আমি কিছু অফ টপিক আলোচনা করি। চকলেটটার নাম হচ্ছে ফন্ডালো। এটা কোন কোম্পানি, প্রাণ না কেউ একজন আনছিল, খুব অল্প দামে 10 টাকায় ছোট্ট একটা চকলেট। এবং শুরুর দিকে খেয়ে খুবই ভালো লাগছে, সবাই বলছে যে না এটার টেক্সচারটা খুবই ভালো, টেস্টটা খুবই ভালো। ঠিক আমি প্রথম দিকে খেয়ে চিন্তা করলাম যে এই জিনিস তো আর পাওয়া যাবে না, কারণ একবার যে আসছে পাবলিক ভালো বলছে, ছড়াই গেছে, ওই শেষ। এবং আসলেই তাই, এখন যে ফন্ডালো গুলো বাজারে আসতেছে অতি বাজে কোয়ালিটি এবং যথারীতি বাজারের অন্যান্য জিনিসের মতো চলে আসছে। ঠিক আছে, তো কোয়ালিটি কন্ট্রোলটা এখানে এনশিওর করতে হবে। আমি একদম প্রজেক্টের বা প্রোডাক্টের শুরু থেকে শেষ পর্যন্ত যেন একই রকমের কোয়ালিটি, আমি যে এক্সপেক্টেড কোয়ালিটি চাই সেই কোয়ালিটিটা যেন আমি ধরে রাখতে পারি। আমি যদি বাজে কোয়ালিটির জিনিস বানাইতে চাই, সেটারও যেন বাজে কোয়ালিটিটা আমি ধরে রাখতে পারি, সেরকম একটা বিষয়, সেরকম একটা কন্ট্রোল থাকতে হবে। আচ্ছা, এরপর যে আমরা আসি সাস্টেইনেবিলিটি কনসিডারেশন, অর্থাৎ আমাদের প্রজেক্টটা সাস্টেইনেবল করার জন্য আমাদের কিছু জিনিস হিসাব নিকাশ করতে হবে। যেমন যে ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে এটা মিনিমাইজ করার ব্যবস্থা করতে হবে, ওয়েস্ট জেনারেশনটাকে মিনিমাইজ করা এবং সম্ভব হলে ওয়েস্টটাকে রিসাইকেল করার ব্যবস্থা থাকতে হবে। এনার্জি কনজাম্পশন অবশ্যই কমাতে হবে, কারণ আমাদের প্রোডাক্টের মূল খরচটাই হয় এনার্জি কনজাম্পশনের উপর। তো আমরা যদি প্রসেসটাকে অপটিমাইজ করতে পারি এবং এনার্জি কনজাম্পশনটাকে আমরা মিনিমাম রাখতে পারি এবং সেই সাথে সাথে বিভিন্ন যে পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাসগুলো আছে সেগুলোর এমিশন যদি আমি কমাতে পারি, তাহলে এটা একটা সাস্টেইনেবল প্রজেক্ট হিসেবে চিন্তা করা যাবে। সর্বশেষ ইউজ সাস্টেইনেবল ম্যাটেরিয়ালস, যেসব ম্যাটেরিয়াল আমরা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল সেসব ম্যাটেরিয়াল ব্যবহার করার আমরা চেষ্টা করবো। আসলে সবসময় এটা করা যায় না, তারপরেও চেষ্টা করতে হবে যেসব জিনিস এনভায়রনমেন্টালি অ্যাপ্রুভড
পরিবেশগতভাবে যাদের কোনো ঝুঁকি নাই সে ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা, এবং যেগুলো আসলে পরবর্তীতে রিসাইকেল করা যাবে এমন জিনিসপত্র ব্যবহার করা। আচ্ছা, এবার আসি একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রির কি কি ফান্ডামেন্টাল দিক থাকতে পারে। মূলত আমাদের ইকোনমির একদম ফাউন্ডেশনাল সেক্টর হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি। এরা আসলে আমাদের একদম বিভিন্ন ইন্ডাস্ট্রির একদম এসেনশিয়াল পার্ট হিসেবে অন্তর্গত। তো যেমন ধরেন আমরা যদি ইথিলিনের কথা চিন্তা করি, এটা একটা খুবই একটা ক্রিটিক্যাল কম্পোনেন্ট। কিসের জন্য দরকার হয়? আমাদের বিভিন্ন অটোমেশন সেক্টরে দরকার হয়, তারপরে হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে দরকার হয়, ইলেকট্রনিক সেক্টরে দরকার হয়। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা গেল একটা উদাহরণ। এরকমের প্রত্যেকটা কেমিক্যাল ইন্ডাস্ট্রির প্রত্যেকটা প্রোডাক্টের এরকমের হাজারো লক্ষ ব্যবহার রয়েছে। প্রত্যেকটা জিনিসের ভিন্ন 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 ব্যবহার রয়েছে। আমরা এই যে আমাদের যে কেমিক্যাল ইন্ডাস্ট্রিটা, এটা আমাদের রাফলি অ্যাবাউট 96% অফ অল ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট হচ্ছে আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে সরাসরি আসে। মোটামুটি আমরা যেসব জিনিস ব্যবহার করি সারা ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের দৈনন্দিন জীবনে বা রাষ্ট্রীয় জীবনে বা যেভাবেই হোক, এর টোটালটা 96%, অলমোস্ট বলা যায় যে পুরাটাই আসে আমাদের কি বলে কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে। তো এই ইন্ডাস্ট্রিটা আসলে বলা যায় যে একদম আমাদের বেসিক জিনিস, একদম টোটাল আমাদের সভ্যতাই দাঁড়িয়ে আছে এই কেমিক্যাল ইন্ডাস্ট্রির উপর। আচ্ছা, তো এখানে আমরা টোটাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিটাকে আমরা একদম মোটা দাগে আমরা 5টা সাব ক্যাটাগরিতে ভাগ করতে যাচ্ছি। মানে যেসব ইন্ডাস্ট্রি থেকে যেসব প্রোডাক্ট আসে সেই প্রোডাক্টগুলোর উপর ভিত্তি করে আমরা এখানে টোটাল মোটা দাগে 5টা ভাগে এটাকে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে বেসিক কেমিক্যাল, একদম বেসিক যেসব কেমিক্যাল দরকার হয়। 2 নম্বর হচ্ছে অ্যাগ্রোকেমিক্যাল, স্পেশালিটি কেমিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস অ্যান্ড ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রিজ। আমরা একটু বিস্তারিত এখানে ডিটেলসে দেখব। প্রথমে হচ্ছে বেসিক কেমিক্যাল। বেসিক কেমিক্যাল কি? যেমন পেট্রোকেমিক্যাল গুলো পেট্রোলিয়াম থেকে আসে বা ন্যাচারাল গ্যাস থেকে আসে, এবং বায়োবেস বিভিন্ন যে সোর্স আছে অর্থাৎ জৈব বিভিন্ন সোর্স থেকে আসে। এরাই হচ্ছে মূলত মোস্ট ইম্পর্টেন্ট বেসিক কেমিক্যাল, কারণ এইসব কেমিক্যাল থেকে আমরা পরবর্তীতে আবার অন্যান্য আরো জিনিসপত্র প্রোডাক্ট তৈরি করতে পারি। এগুলো মূলত কিসের জন্য এসেনশিয়াল? মূলত প্লাস্টিক, বিভিন্ন সিনথেটিক ফাইবার এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল তৈরির জন্য আমাদের এই বেসিক কেমিক্যাল গুলো দরকার। যেমন এক পেট্রোকেমিক্যাল থেকে বা এক পেট্রোলিয়াম থেকে মোটা দাগে আপনার প্রায় 800 ধরনের কেমিক্যাল তৈরি হয়, 800 ধরনের বেস কেমিক্যাল তৈরি হয়, যেগুলো থেকে আবার আরো হাজার হাজার বা লক্ষ লক্ষ প্রোডাক্ট তৈরি হয়। আচ্ছা, এই গেল। এরপরে আসে অ্যাগ্রোকেমিক্যাল। আমরা কৃষির জন্য যেসব বা আধুনিক কৃষির জন্য আমরা যেসব কেমিক্যাল ব্যবহার করি আমাদের ফসলের ফলন বাড়ানোর জন্য এবং ফসলকে পোকামাকড় থেকে রক্ষার জন্য এবং ফুড প্রোডাকশন ইমপ্রুভ করার জন্য, ফুড কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য যেসব কেমিক্যাল আমরা ইউজ করি, এর মধ্যে আছে ফার্টিলাইজার, আছে পেস্টিসাইড, হার্বিসাইড, ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড, নানান রকমের জিনিসপত্র আছে, এবং বিভিন্ন রকমের গ্রোথ হরমোন, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের মিডিয়াম, এগুলো সবকিছু আসলে অ্যাগ্রোকেমিক্যালের মধ্যে আসবে। এরপরে আসে স্পেশালিটি কেমিক্যাল। স্পেশাল কেমিক্যাল যেগুলো বিভিন্ন স্পেসিফিক ইউজের জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে স্পেসিফিক ইউজের জন্য ব্যবহার করা হয়। যেমন ধরেন আপনার এরোস্পেস ইন্ডাস্ট্রিতে, প্লেন ইন্ডাস্ট্রিতে আমার নির্দিষ্ট এক ধরনের কেমিক্যাল দরকার হতে পারে, অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে আমার নির্দিষ্ট এক ধরনের কেমিক্যাল প্রয়োজন হতে পারে, বা কসমেটিক ইন্ডাস্ট্রিতে বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে স্পেশাল কিছু আলাদা আলাদা কেমিক্যাল প্রয়োজন হয়। এগুলোকে আমরা, এইসব কেমিক্যাল যেখান থেকে আসে সেটাকে আমরা মোটা দাগে বলতেছি স্পেশালিটি কেমিক্যাল। এরা মূলত এই কেমিক্যাল গুলোর মূলত প্রচুর আপনার ইনোভেশন হয় এই সেক্টরে, এবং প্রচুর পরিমাণে কাস্টমাইজেশন হয়। যেই সেক্টরে যেই পরিমাণ দরকার তারা ওইভাবে নিজেদের মতো করে কাস্টমাইজ করে। আচ্ছা, এরপরে আমাদের কি কি আছে? এরপরে আছে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস, অর্থাৎ আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের গ্যাসের প্রয়োজন হয়। এটা হেলথ কেয়ার ম্যানুফ্যাকচার হতে পারে, সেটা ফুড ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি হতে পারে, এনার্জি সেক্টর হতে পারে। এর মধ্যে বেসিক যেসব গ্যাস, যেমন ধরেন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ক্ষেত্র বিশেষে মিথেন, তো এই গ্যাসগুলো ইন্ডাস্ট্রিতে হয় র ম্যাটেরিয়াল হিসেবে প্রয়োজন হয় অথবা বিভিন্ন প্রসেসের জন্য ইকুইপমেন্ট হিসেবে প্রয়োজন হয়। এই সবটা আমাদের, এই গ্যাসগুলো যে লার্জ স্কেলে যে প্রডিউস করতে হয় সেই শাখাটাকে আমরা বলতেছি ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস। আচ্ছা, এ পর্যায়ে আসি ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ বিভিন্ন সেক্টরের জন্য যে এসেনশিয়াল যে ম্যাটেরিয়াল গুলা সেগুলোকে
অর্থাৎ আমার একটা একটা প্রোডাক্ট তৈরির জন্য একটা স্পেসিফিক র মেটেরিয়াল দরকার। তো সেই র মেটেরিয়াল তো সরাসরি বানানো থাকবে না, র মেটেরিয়াল বা কাঁচামালটাকে আবার আলাদাভাবে তৈরি করতে হবে। তো সেই কাঁচামালের যে কাঁচামাল সেটাকে আমরা, সেই ইন্ডাস্ট্রিটাকে আমরা নাম দিয়েছি ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি। অর্থাৎ এই কাঁচামাল গুলোকে আমি রেডি করে, যেমন কথার কথা আমার একটা ওষুধ বানানোর জন্য একটা কেমিক্যাল দরকার। এখন এই কেমিক্যাল, এই যে কাঁচামালটা ওষুধের, সাপোজ প্যারাসিটামলের জন্য আমার একটা কাঁচামাল দরকার, সেই কাঁচামালটা তো রেডি নাই, সেইটাকে আবার আমার অন্য আরো কয়েকটা কেমিক্যালের সাথে বিক্রিয়া করে একটা প্রসেসের মাধ্যমে এসে আমার প্যারাসিটামলের কাঁচামালটা তৈরি করতে হবে, তারপর সেইটা থেকে প্যারাসিটামল বানাইতে হবে, এভাবে আর কি। আচ্ছা, আমরা এরপরে যাই। পরবর্তী টপিক হচ্ছে ইম্পর্টেন্স অফ কেমিক্যাল টেকনোলজি ফর ইন্ডাস্ট্রি। আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কেমিক্যাল টেকনোলজির ইম্পর্টেন্স কতখানি। আমি কিছু কিছু ইম্পর্টেন্স গুলাকে আমি কিছু কিছু ভাগে ভাগ করেছি, আমি সংক্ষেপে একটু বলি। সেটা হচ্ছে কেমিক্যাল টেকনোলজি মূলত হচ্ছে আমাদের ল্যাবরেটরির সাথে ইন্ডাস্ট্রির একটা ব্রিজ হিসেবে কাজ করে। অনেক জিনিসই আছে, বিভিন্ন অধিকাংশ কেমিক্যাল প্রসেসই আপনার ল্যাবরেটরিতে একরকমের হয়, সেটা যদি আমি লার্জ স্কেল প্রোডাকশনে যাই তখন ভিন্ন রকমের হয়। লার্জ স্কেল প্রোডাকশনের ক্ষেত্রে আমার টোটাল ডায়ামিটার বা টোটাল প্যারামিটারটাই চেঞ্জ হয়ে যায়। তো সেই চেঞ্জের মাঝখানে এই চেঞ্জটা যে হয়, সেই চেঞ্জটা ঘটায় হচ্ছে আমার কেমিক্যাল টেকনোলজি। কি রকমের আমরা একটু আলোচনায় আসি। যেমন কেমিক্যাল টেকনোলজি হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য একদম ফাউন্ডেশনাল একটা জায়গা। যেমন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কথা যদি আমি চিন্তা করি, বিভিন্ন প্রোডাক্টের জন্য যে বিল্ডিং ব্লক আছে, মানে একদম শুরুর ম্যাটেরিয়াল, সেটা প্রোভাইড করে হচ্ছে আমার এই কেমিক্যাল ইন্ডাস্ট্রি। তারপর হচ্ছে প্লাস্টিক থেকে শুরু করে ফাইবার পর্যন্ত বিভিন্ন যে স্পেশালাইজ ম্যাটেরিয়াল, এগুলার যে ডিফারেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস, এই সবটাই আসে আমার কেমিক্যাল ইন্ডাস্ট্রি। এরপরে আসেন ফার্মাসিউটিক্যালে, বিভিন্ন ওষুধ তৈরি বা বিভিন্ন লাইফ সেভিং ড্রাগ বলেন বা বিভিন্ন ট্রিটমেন্ট ড্রাগ বলেন, এগুলো তৈরির জন্য যে আমার যে কাঁচামালগুলো দরকার হয়, এটা আসে কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে। ফুড প্রোডাকশনের জন্য আমাদের তৈরি খাদ্য বা খাদ্য ফুড প্রসেসিং, ফুড প্রিজার্ভেশন এবং ফার্টিলাইজার ডেভেলপমেন্ট, পেস্টিসাইড ডেভেলপমেন্ট, এই সবটাই আসে আমার কেমিক্যাল টেকনোলজি থেকে এবং ইন্ডাস্ট্রি থেকে। এনার্জি, আমার মূল এনার্জির সোর্স হচ্ছে তেল, তাই না? এরপরে কারণ বিদ্যুতেও আমরা আমাদের তেল পুড়িয়েই বিদ্যুৎ তৈরি করতে হয়। তো এই ক্রুড অয়েল রিফাইনিং বলেন, আমার নতুন এনার্জি সোর্স ডেভেলপ করা, যেমন কি বলে, যদি আমি ইভেন উইন্ড এনার্জিকেও যদি ব্যবহার করতে যাই, সেক্ষেত্রেও আমার একটা নির্দিষ্ট ম্যাটেরিয়াল ব্যবহার করে একটা নির্দিষ্ট পরিমাণ স্ট্রাকচার তৈরি করতে হবে। যেমন আমি সম্প্রতি একটা ছবি দেখলাম যে ফ্রান্স একটা উইন্ড টারবাইন তৈরি করেছে, যেটার মধ্যে কোনো পাখা নাই, জাস্ট একটা লম্বা একটা খুঁটির মতো, সেই খুঁটির মধ্যে জায়গা করা আছে, সেখান থেকে বাতাস ঢুকে এবং উইন্ড এনার্জি তৈরি হয়ে বের হয়। তো এটা অনেকটাই ফিজিক্যাল জিনিস, কিন্তু এটা তৈরির জন্য যে ম্যাটেরিয়ালটা, সেটা কিন্তু আমার এই কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকেই আসছে। এরকম বিভিন্ন যে অল্টারনেটিভ এনার্জি সোর্স, সেগুলোকে ব্যবহার করার জন্য আমরা কেমিক্যাল ইন্ডাস্ট্রির সহায়তা নিয়ে থাকি। যেমন আমরা যে এখন যে সোলার প্যানেলগুলো ব্যবহার করি, সেটা আসলে অতটা এফিসিয়েন্ট না, মানে সৌরশক্তি যতখানি আসে, সেটাকে আসলে তারা যে এনার্জিতে কনভার্ট করে, সেই কনভার্সন রেটটা অত ভালো না। তো আমরা আরো অলরেডি বিজ্ঞানীরা আরো অনেক হাই এফিসিয়েন্সির সোলার প্যানেল অলরেডি তৈরি করেছেন, এবং সবটাই হচ্ছে কেমিক্যাল টেকনোলজির অবদান। এরপরে এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, আমরা যে প্রসেসটা বর্তমানে ব্যবহার করতেছি, সেটা আসলে পরিবেশগতভাবে সাস্টেইনেবল কিনা, সেটা পরিবেশের জন্য কি বলে উপকারী কিনা, বা এটা পরিবেশের জন্য কোনো দীর্ঘমেয়াদী কোনো ক্ষতির কারণ হচ্ছে কিনা, আমার কি পরিমাণ ওয়েস্ট তৈরি হচ্ছে, আমার পলিউশন কি পরিমাণ হচ্ছে, এটাকে কন্ট্রোল করার কায়দা কি, সবকিছুই কিন্তু কেমিক্যাল টেকনোলজি থেকে আসতেছে। ডেরাইভিং ইনোভেশন অ্যান্ড প্রোগ্রেস, আমাদের নতুন ইনোভেশন, আমরা একটা কেমিক্যাল প্রসেস বর্তমানে চালাচ্ছি, সেটাকে আমি অপটিমাইজ করে এটাকে আরো এফিসিয়েন্ট, আরো কস্ট এফেক্টিভ এবং আরো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করার জন্য একমাত্র রাস্তা হচ্ছে কেমিক্যাল টেকনোলজি। এরপরে নতুন নিউ ম্যাটেরিয়াল ডেভেলপ করার জন্য এবং নতুন প্রপার্টির ম্যাটেরিয়াল বাজারে আনার জন্য বা ব্যবহার করার জন্য একমাত্র রাস্তা হচ্ছে কেমিক্যাল টেকনোলজি। প্রোডাক্ট ডেভেলপমেন্ট, নতুন কোনো প্রোডাক্ট তৈরি করা এবং নতুন কোনো কনজিউমার গুড তৈরি করা, কিংবা এমন একটা প্রোডাক্ট তৈরি করা যেটা থেকে আমি একাধিক কনজিউমার গুড তৈরি করতে পারি, এরকমের যাবতীয় ডেভেলপমেন্টের ক্ষেত্রে একমাত্র পন্থা হচ্ছে কেমিক্যাল টেকনোলজিক্যাল প্রসেস। এরপর ইকোনমিক ইম্প্যাক্ট, এটা তো আমরা সবাই বুঝি যে আমাদের যত নতুন প্রোডাক্ট তৈরি হবে, অত আমাদের সম্পদ তৈরি হবে, ইকোনমিক গ্রোথ হবে, এরপরে রেভিনিউ তৈরি হবে, রেভিনিউ জেনারেট হবে, এবং এই খাতে আরো বিভিন্ন রকমের চাকরি তৈরি হবে, ইত্যাদি ইত্যাদি।
তারপরে আমরা যদি ইনোভেশন, যেহেতু কেমিক্যাল টেকনোলজি সম্পূর্ণটাই ইনোভেশনের উপরে টিকে আছে, নতুন নতুন ইনোভেটিভ প্রোডাক্ট আসতেছে, তো এখানে একটা কম্পিটিটিভনেস আছে, যে গ্লোবাল মার্কেটে একটা কম্পিটিশন আছে, এবং এই কম্পিটিশনটাই আসলে আমাদের ইকোনমিটাকে ধরে রাখতেছে। এবার আসতেছে রিসোর্স ম্যানেজমেন্ট। আমি যখন একটা রিসোর্স যখন ব্যবহার করি, তখন সেটাকে আমি আসলে কতটা অপটিমাইজ করে, কত অল্প রিসোর্স ব্যবহার করে এবং কত মিনিমাল রিসোর্স ব্যবহার করে ম্যাক্সিমাম আউটপুট বের করতে পারি, কত মিনিমাম ওয়েস্ট আমি প্রোডাক্ট করতে পারি, এবং আমি কত কত সাস্টেনেবল ওয়েতে কাজটা করতে পারি, এই সম্পূর্ণটাই আসলে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আমার যত ওয়েস্ট বেশি হবে, অত খরচ বেশি হবে, অত টাকা পয়সা বেশি লাগবে স্বাভাবিকভাবেই। আচ্ছা, এরপরে স্পেসিফিক কিছু এক্সাম্পল আছে, যেমন মিনারেল ফার্টিলাইজার, যেটা আসলে সিগনিফিকেন্টলি আপনার কি বলে ফসলের উৎপাদন বাড়ায় এবং ফুড কোয়ালিটি বাড়ায়। এটা কিন্তু কেমিক্যাল টেকনোলজির একটা আবিষ্কার। তারপর হচ্ছে পেস্টিসাইড এবং হার্বিসাইড। আমরা আধুনিক যুগে আমরা দেখেছি নানান রকমের পেস্টিসাইড, হার্বিসাইড ইত্যাদি তৈরি হয়েছে, যেগুলো এর ফলে আমরা যে পোকামুক্ত বা ফসল পাচ্ছি বা আমাদের ফসলের যে উৎপাদন ভালো হচ্ছে, এই সবটাই কিন্তু কেমিক্যাল টেকনোলজির অবদান। পলিমার এন্ড প্লাস্টিক, এখানে তো মোটামুটি একটা কি বলে বিপ্লব হয়ে গেছে এবং বিপ্লব চলতেছে, অর্থাৎ এটা ওয়াইড এবং ওয়াইল্ড রেঞ্জ অফ পলিমার এবং প্লাস্টিক কিন্তু আমাদের আছে। এত ব্যাপক বিপুল রেঞ্জের পলিমার এবং প্লাস্টিক আছে, যেটা আসলে একজন মানুষের পক্ষে পসিবলি মনে হয় জানাও সম্ভব না, যে এত ধরনের পলিমার বা প্লাস্টিক থাকতে পারে। এই সবটাই কিন্তু এগুলোর কাউন্টলেস আপনার অ্যাপ্লিকেশন আছে, এবং সবটাই হচ্ছে কেমিক্যাল টেকনোলজির মাধ্যমে। আচ্ছা, এরপরে আমরা আসি প্রি কন্ডিশনস ফর সেটিং আপ এ নিউ কেমিক্যাল ইন্ডাস্ট্রি। একটা নতুন কেমিক্যাল ইন্ডাস্ট্রি বসানোর জন্য কি কি প্রি কন্ডিশন। আমরা কিন্তু এই প্রি কন্ডিশনটা আমরা আগেই পড়ে আসছি, অর্থাৎ আমরা আগে যে এই এতক্ষণ যে পড়াশোনা করলাম সবটাই কিন্তু মূলত এটা বেসড, যে আমি একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি বসানোর আগে কি কি জিনিস আমাকে ফিজিবিলিটি স্টাডি করতে হবে, কি কি জিনিস করতে হবে। তারপর আমি নতুন করে আবার একটু আলোচনা করেছি, টপিকগুলো আপনাকে শুধু বলে যাই। মার্কেট এন্ড ফিজিবিলিটি স্টাডি, এখানে আমাদের মার্কেট অ্যানালাইসিসের বিষয় আছে। তারপরে ডিমান্ড কিরকমের আছে, প্রোডাক্টের ডিমান্ড কিরকমের আছে, কাস্টমার কারা হতে পারে, আমার কম্পিটিশন কিরকমের আছে এই ফিল্ডে, এটা আমাদের অ্যানালাইসিস করতে হবে। র মেটেরিয়াল কিরকমের আছে, সেটা র মেটেরিয়াল কতখানি অ্যাভেলেবল সেটা আমাদের হিসাব নিকাশ করতে হবে। এই প্রজেক্টটা কতখানি রিলায়েবল, কতখানি কস্ট ইফেক্টিভ, সেটা আমাদের দেখতে হবে। তারপরে হচ্ছে র মেটেরিয়ালটা দেশের ভিতর থেকে আসবে নাকি ইম্পোর্ট করতে হবে, যদি ইম্পোর্ট করতে হয় সেখানে কিরকমের খরচ হবে, তারপর ট্রান্সপোর্টেশন খরচ কিরকম হবে, এটার বিবেচনার বিষয় আছে। এন্ড ইউজ অ্যাপ্লিকেশন, আমি যেই প্রোডাক্টটা বানাচ্ছি সেটা মার্কেটের একদম রাইট সেগমেন্টে আমি টার্গেট করে বানাইতে পারতেছি কিনা। যেমন আমি যদি একটা প্রোডাক্ট ডিজাইন করি বর্তমান এই যে জেনজিকে টার্গেট করে, আধুনিক জেনারেশনকে টার্গেট করে, তাহলে তাদের মাইন্ডসেটটা আমাকে জানতে হবে। এখন আমি যদি সেই একটা ফোন ডিজাইন করব, সেই ফোনের ডিজাইন যদি হয় সেই আদিকালের, অথবা একটা কাপড় ডিজাইন করবো, সেটা ডিজাইন যদি হয় 50 বছর আগের, তাহলে সেটা এখন চলবে না। তো এখনকার সময়ের চাহিদার অনুযায়ী আমার প্রোডাক্টটাকে টেইলর করতে হবে, প্রোডাক্টটাকে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডির মধ্যে। আরেকটা হচ্ছে টেকনোলজিক্যাল সুইটেবিলিটি, অর্থাৎ আমি যে প্রোডাক্টটা বানাইতে যাই সেটার যে টেকনোলজিক্যাল রিকোয়ারমেন্ট আছে, ইকুইপমেন্ট বলেন, প্রসেস বলেন, বা টেকনিক্যাল এক্সপার্ট বলেন, হ্যান্ডলার বলেন, এই জিনিসগুলো আমার কাছে আছে কিনা এটা চিন্তা করতে হবে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, অর্থাৎ আমি যে ইন্ডাস্ট্রিটা তৈরি করতে যাই সেটার জন্য লিগ্যাল কোনো বাউন্ডারি আছে কিনা। যদি লিগ্যাল বাউন্ডারি না থাকে, এনভায়রনমেন্টাল কোনো আইনে এটা আটকানো আছে কিনা। যদি না থাকে, আমাদের বিভিন্ন রকমের আইন আছে, যেমন বিস্ফোরক আইন আছে, তারপরে ঔষধ আইন আছে, সরকারের বিভিন্ন এজেন্সি আছে, সেই এজেন্সির কোনো রকম আইনের সাথে বা কোনো রকম লাইসেন্সের সাথে সে সাংঘর্ষিক কিনা। যদি সাংঘর্ষিক হয় তাহলে সেটা বিবেচনা করতে হবে এবং সেই অনুযায়ী লাইসেন্স নিতে হবে। এবং সবসময় অবশ্যই আপনাকে যত রকমের অ্যাপ্লিকেবল এনভায়রনমেন্টাল আইন আছে, সেফটি আইন আছে, লেবার আইন আছে, এই সবগুলোকে আপনার কমপ্লাই করে, মানে সবগুলোকে মেনে নিয়ে আপনার চলতে হবে। আইনের এগেইনস্টে গিয়ে আপনি আসলে সুবিধা করতে পারবেন না। সেটাও পারে, আবার বড় বড় কর্পোরেশন হলে তারা নিজেরাই আইন তৈরি করে, বড় বড় কর্পোরেশনগুলো নিজেরাই মন্ত্রী এমপি বানায় এবং তারাই তাদের নিজেদের মতো করে আইন টেইলর করে নেয়। যাই হোক, তো এরপরে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিসোর্স। আমাদের ইনফ্রাস্ট্রাকচার গুলো কিরকম হবে এবং ইন্ডাস্ট্রির জন্য, এবং এটা রিসোর্সটা কিরকম হবে, র মেটেরিয়াল সাপ্লাইটা কিরকমের হবে। সাইট সিলেকশন, আমাদের এই যে ইন্ডাস্ট্রির সাইটটা আছে এগুলো আমরা আগেই আলোচনা করেছি বিস্তারিত, সেটা ট্রান্সপোর্টেশন কিরকম, ইউটিলিটিস কিরকম আছে, ওয়েস্ট ডিসপোজাল ফ্যাসিলিটি কিরকম আছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে লেবার স্কিল কেমন, আসলে আমি যে লেবারটা ব্যবহার করতেছি সেখানে স্কিলফুল লেবার বা ট্রেন্ড লেবার পাওয়া যাবে কিনা। যদি না পাওয়া যায় তাহলে লেবার নিয়ে আবার তাদেরকে আমার ট্রেন করতে হবে, সেটা আরেক ঝামেলা, আরেক খরচের বিষয়। তারপরে ইউটিলিটি অ্যান্ড সার্ভিস, অর্থাৎ
আমাদের যে ইউটিলিটি বিষয়টা, পানি লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, গ্যাস লাগবে, ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয় আছে, এগুলোর যথাযথ ব্যবস্থা আছে কিনা। সর্বশেষ আমাদের আসে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, অর্থাৎ আমি যে প্রোডাক্টটা বানাবো, যে ইন্ডাস্ট্রিটা তৈরি করব, সেটা পটেনশিয়ালি এনভায়রনমেন্টের জন্য কোনো রকমের থ্রেট ক্রিয়েট করে কিনা। যদি থ্রেট ক্রিয়েট করে তাহলে সেটা এলিমিনেট করার ব্যবস্থা করতে হবে এবং সেটাকে মিটিগেশনের জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি হাতে নিতে হবে। আর ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমাদের কিভাবে প্রথমত লক্ষ্য থাকবে কিভাবে ওয়েস্টটাকে মিনিমাইজ করা যায়, দ্বিতীয়ত মিনিমাইজ হলেও কিছু পরিমাণ ওয়েস্ট তৈরি হবে, সেই ওয়েস্টটাকে কিভাবে পরিবেশের ক্ষতি না করে সেটাকে কিভাবে রুলস এন্ড রেগুলেশন মেনে সেটাকে ডাম্প করা যায়। আচ্ছা, এবারে আসি প্রবলেমস অফ কেমিক্যাল প্রসেস ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ এন্ড দেয়ার সলিউশনস। অর্থাৎ বাংলাদেশে আমার যে কেমিক্যাল প্রসেস ইন্ডাস্ট্রি, সেখানে কি কি প্রবলেম আছে এবং সেটার কি কি সলিউশন হতে পারে। আমি অল্প কয়েকটা প্রবলেম বের করেছি, আপনাদের এটাই লাস্ট টপিক। আমি অল্প কয়েকটা প্রবলেম বের করেছি এবং সেই অনুযায়ী সেটার কিছু সলিউশন আমরা প্রস্তাব করেছি। তো আমরা এগুলো জাস্ট একটু পড়ার জন্য পড়ে নিব এবং নিজেদের ব্রেইনকে আরো করবো যে আমার আরো কি কি প্রবলেম আমি ফেস তৈরি করতে পারি, মানে আমি যে উল্লেখ করিনি তার বাইরেও আর কি কি প্রবলেম থাকতে পারে। সবচেয়ে ভালো হয় আপনারা এই নমুনাগুলো লিখে নিয়ে এখান থেকে আপনারা নিজেরা আরো দু একটা প্রবলেম বের করার ট্রাই করবেন বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সেগুলো সলভ করার ট্রাই করবেন। যেমন একটা হতে পারে এনভায়রনমেন্টাল কনসার্ন, আমাদের যে কেমিক্যাল ওয়েস্টটা তৈরি হবে, যে পলিউশন হবে, সেটা পরিবেশের জন্য, যেমন সাপোজ আমাদের যে লেদার ইন্ডাস্ট্রি আছে বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, তারা যে কেমিক্যাল ওয়েস্টটা প্রডিউস করে সেটা পরিবেশের জন্য ক্ষতিকর। এখন এটা একটা সমস্যা। এটা সমাধান কি? সমস্যা হচ্ছে আমরা অ্যাডভান্স যে ট্রিটমেন্ট প্রসেস, সেই ট্রিটমেন্ট প্রসেসগুলো ব্যবহার করতে হবে। আমাদের সেন্ট্রাল একটা ইটিপি তৈরি করতে হবে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্রসেস প্লান্ট, আপনারা জানেন, সেগুলো তো ইন্ডাস্ট্রির মধ্যে তৈরি করতে হবে এবং ইকো ফ্রেন্ডলি যেসব কেমিক্যাল আছে সেগুলা ব্যবহার করা প্রমোট করতে হবে। সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে আইন যে আছে, যে ল আছে, সে ল এর প্রপার আপনার প্রয়োগ থাকতে হবে। এরপর হচ্ছে রিলায়েন্স অন ইম্পোর্ট। আমি যে ইন্ডাস্ট্রিটা তৈরি করতেছি বাংলাদেশে, অধিকাংশ ইন্ডাস্ট্রি আমাদের ইম্পোর্ট বেসড, অর্থাৎ আমাদের র ম্যাটেরিয়ালটাও ইম্পোর্ট করতে হয়। আবার অধিকাংশ জিনিসই আমাদের আসলে র ম্যাটেরিয়াল থেকে শুরু করে প্রযুক্তি বলেন, আপনার মেশিনারিজ বলেন, সবকিছু ইম্পোর্ট করতে হয়। তো এটা একটা বড় একটা সমস্যা, কারণ কোনো কারণে গ্লোবাল মার্কেটে যদি কোনো প্রাইস ফ্লাকচুয়েশন হয় অথবা যদি সাপ্লাই চেইনে কোনো ডিসরাপশন হয়, সেটা সরাসরি এসে আমাদের উপর ইম্প্যাক্ট করে। তো এক্ষেত্রে সমাধান হতে পারে আমরা লোকালি কিছু কিছু যেসব এসেনশিয়াল কেমিক্যাল এবং র মেটেরিয়াল আছে, এগুলো আমরা লোকালি প্রোডাকশনের ব্যবস্থা করতে পারি। আমরা এক্ষেত্রে অল্টারনেটিভ কি কি সোর্স আছে, যেমন একটা কেমিক্যাল আমার আমেরিকা থেকে আনতে হয়, আমি এটাকে আরো কাছাকাছি খোঁজ করেছি, কাছাকাছি আরো কোথায় আরো 5-7টা সোর্স আমি রেডি রাখি। যেমন এখানে আমি চায়না থেকে আনতে পারি, ভিয়েতনাম থেকে আনতে পারি, কথা আমরা উদাহরণস্বরূপ বলতেছি। তাহলে আমার বিকল্প সোর্স থাকলে আমার একটা সোর্স টার্মিনেট হয়ে গেল, অন্য সোর্স থেকে আমি সেটা ব্যবহার করতে পারবো। এরপরে হচ্ছে ডেভেলপ ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ টু রিডিউস ইম্পোর্ট ডিপেন্ডেন্সি। আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমানোর জন্য সবচেয়ে মূল উপায় হচ্ছে আমাদের নিজেরাই এটা তৈরি করার ব্যবস্থা রাখা। তারপরে হচ্ছে যথাযথ ইনফ্রাস্ট্রাকচার না থাকা। ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা বুঝাইতে চাই আমাদের রাস্তাঘাট যথাযথ নাই, আমাদের ইন্ডাস্ট্রি করার জন্য প্রয়োজনীয় ইউটিলিটি সার্ভিস যেমন পানি, ইলেকট্রিসিটি, এগুলো যথাযথ নাই। তো এগুলোর জন্য মূলত এটা সরকারের কনসার্ন। সরকারের এসব ক্ষেত্রে মানে ইন্ডাস্ট্রিয়ালি কান্ট্রিকে ফ্লোরিশ করতে হলে সরকারের হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের দিকে যেমন ইনভেস্ট করতে হবে, তেমনি ইউটিলিটি সার্ভিস বা রিসোর্স, এসেন্সিয়াল রিসোর্সের দিকেও তাদেরকে মনোযোগ দিতে হবে। এরপরে আসে সেফটি ইস্যু, যেটা আমাদের দেশে সবসময়ই একটা সবচেয়ে মারাত্মক ইস্যু। কেউ সেফটির কথা চিন্তা করে না, মানে কারণ সেফটি মানেই আলাদা খরচ, আর আমাদের চিন্তা হলো মানুষ মরে মরুক, সেফ খরচ যত কমানো যায়। তো সেই জন্য আমরা প্রপার সেফটি প্রটোকল এবং রেগুলেশন গুলো মেনে চলি না। এই জন্য আইনের প্রয়োগ ছাড়া আসলে আর কোনো উপায় নাই। আচ্ছা, এবারে আমরা কিছু স্যাম্পল কোয়েশ্চেন দিয়েছি। এই স্যাম্পল কোয়েশ্চেন গুলো হচ্ছে আপনারা অ্যান্সার করার ট্রাই, অ্যান্সার অবশ্য নিচে দেওয়া আছে, তবু আপনারা এই লেকচারের মধ্যে থেকে অ্যান্সার বের করার ট্রাই করুন এবং সিমিলার কিছু কোয়েশ্চেন আপনারা বের করার ট্রাই করবেন। যেমন আমাদের প্রথম হচ্ছে যে কোন ইনোভেশনটা আসলে কেমিক্যাল ইন্ডাস্ট্রিকে প্রথমে 80 সেঞ্চুরিতে বিরাট একটা বুস্ট দেয়, মানে বিরাট একটা আপলিফট দেয়। অর্থাৎ কোন ইনোভেশনের মাধ্যমে প্রথম কেমিক্যাল ইন্ডাস্ট্রি একটা বড় ধরনের একটা বুস্ট আপ হয়, সেটা হচ্ছে ল্যাবল্যাঙ্ক প্রসেস। আমরা বলেছিলাম যে সোডা অ্যাশ প্রোডাকশনের ল্যাবল্যাঙ্ক প্রসেসটা, এটা প্রথম লার্জ স্কেলে সোডা অ্যাশ বা সোডিয়াম কার্বনেট প্রস্তুতির জন্য আসে এবং এই সোডা অ্যাশটা বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্লাস বলেন, টেক্সটাইল বলেন, সোপ বলেন, পেপার বলেন, সবার জন্য সোডা অ্যাশ প্রয়োজন। তো এটা যখন হিউজ আকারে ইন্ডাস্ট্রিয়ালি তৈরি হতে শুরু করলো, তখন অন্য অন্য অ্যাডজাসেন্ট আপনার ইন্ডাস্ট্রি গুলোও ফ্লোরিশ করা শুরু করলো। আচ্ছা,
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ল্যাবল্যাঙ্ক প্রসেসটা আসলে আরো একটা মোর এফিশিয়েন্ট অল্টারনেটিভ দিয়ে রিপ্লেস হয়েছে, সেটা হচ্ছে আমাদের সলভে প্রসেস। সলভে প্রসেসটা পরবর্তীতে 1860 সালে আসে এবং সলভে প্রসেসটাই আবার পরবর্তীতে আরো আর কি রিফাইন্ড হয়, আরো নতুন, আরো এফিশিয়েন্ট হয়। এরপরে 3 নম্বরে দেখি আমরা ডিস্টিলেশন প্রসেস ডেভেলপড ইন হুইচ পিরিয়ড। কোন পিরিয়ডে ডিস্টিলেশন প্রসেস ডেভেলপ করা হয়? আপনারা জানেন অ্যালকেমিক্যাল পিরিয়ডে। আচ্ছা, এরপরে আসি মিড 20th সেঞ্চুরিতে কোন প্রসেসটা আসলে পেট্রোলিয়াম রিফাইনিং কে রেভলিউশনাইজ করে? এটা হচ্ছে আমাদের এফসিসি, ফ্লুইড ক্যাটালাইটিক ক্র্যাকিং। এরপরে 5 নাম্বার দেখি হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস ইউনিট অপারেশন। ইউনিট অপারেশন আসলে নিচের যে প্রসেসগুলো আছে এর মধ্যে কোনটা ইউনিট অপারেশন হিসেবে পারফেক্ট? আপনারা অ্যান্সার দেখে নেবেন। এরপরে নিচের কোনটা ইউনিট প্রসেস হিসেবে ডিফাইন করা যায় কোনটাকে? এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে এবং প্রচুর আসার সম্ভাবনা আছে, বিশেষ করে ইউনিট অপারেশন, ইউনিট প্রসেস সংক্রান্ত। এছাড়াও আমাদের ওই যে আগে আমরা যে কেমিক্যাল ইন্ডাস্ট্রির ইতিহাস পড়লাম সেখানেও আসার মতো আরো বেশ কিছু প্রশ্ন আছে, আপনারা দেখে নেবেন। এরপরে এখানেও ওই রকমের সেম, কোনটা ইউনিট অপারেশনের বেস্ট এক্সাম্পল হতে পারে? হাইড্রোজেনেশন, নাইট্রেশন, ডিস্টিলেশন, সালফোনেশন ইত্যাদি। এর মধ্যে ডিস্টিলেশনটা হচ্ছে ইউনিট অপারেশন, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ফিজিক্যাল প্রসেস, বাকিগুলোর মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন ইনভলভ আছে। এরপরে ইউনিট প্রসেস কোনটা? ইউনিট প্রসেসের উদাহরণ হতে পারে ড্রাইং, এক্সট্রাকশন, এস্টারিফিকেশন, ফিল্ট্রেশন। অর্থাৎ এর মধ্যে কোনটার মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন আছে? কেমিক্যাল রিঅ্যাকশন আছে এস্টারিফিকেশনের মধ্যে। ড্রাইং বলেন কিংবা এক্সট্রাকশন বলেন, ফিল্ট্রেশন বলেন, ডিস্টিলেশন বলেন, কোনটার মধ্যেই কেমিক্যাল কোনো রিঅ্যাকশন ইনভলভ নাই। এরপরে প্রশ্ন হচ্ছে যে ইউনিট অপারেশন এবং ইউনিট প্রসেসের মধ্যে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্যটা হচ্ছে একটাই হচ্ছে আপনার কেমিক্যাল চেঞ্জ ইনভলভ, আর একটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ ইনভলভ। উত্তর আপনারা বের করে নেবেন। আচ্ছা, হুইচ পার্সেন্টেজ অফ অল ম্যানুফ্যাকচার্ড গুড রিলাইজ অন দ্য কেমিক্যাল ইন্ডাস্ট্রি? মানে আমাদের সকল ম্যানুফ্যাকচার্ড গুডের কত পার্সেন্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে আসে? আমরা বলেছি 96%। এরপরে আছে হচ্ছে নিচের কোনটা আসলে ওই যে কেমিক্যাল ইন্ডাস্ট্রির যে 5টা বড় বড় সাবসেগমেন্ট আমরা করেছি তার মধ্যে আসে না? এর মধ্যে ডি নাম্বারটা, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল আসলে আলাদা কোনো সাবসেগমেন্ট না, এটা অন্যান্য সেগমেন্টের মধ্যেই আছে, এটা বেসিক কেমিক্যালের মধ্যেই পাওয়া যায়। আচ্ছা, প্রসেস ফ্লো ডায়াগ্রাম বা পিএফডি এটা কি কারণে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় মূলত একটা প্ল্যান্টের যে সাধারণ যে অপারেটিং প্রসিডিউর সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য। এরপরে সর্বশেষ প্রশ্ন হচ্ছে কনসেপ্ট অফ ইউনিট অপারেশন ক্যাটাগরাইজেস প্রসেসেস স্টেপস বাই দেয়ার ফাংশন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যাটাগরি অফ ইউনিট অপারেশন? কোনটা আসলে ইউনিট অপারেশনের মধ্যে পড়বে না? যাই হোক, আমরা আজকে যেসব টপিক আলোচনা করলাম সেগুলো মূলত আপনার এমসিকিউ এর জন্য সবগুলো আসলে প্রয়োজন নাই আমাদের। এর মধ্যে অধিকাংশই হচ্ছে রিটেনের জন্য প্রয়োজনীয় টপিক, তবে এর মধ্যে কিছু কিছু জিনিস আমাদের কিছু টপিক এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি এখন বলে দিব। এর মধ্যে আছে হচ্ছে ডেভেলপমেন্ট অফ কেমিক্যাল টেকনোলজি, এই জিনিসটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। আমি একটু বড় একটা মার্কার নেই। এই 2 নাম্বার টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, কেমিক্যাল টেকনোলজিক্যাল প্রসেসের ক্লাসিফিকেশন। এরপরে হচ্ছে ইউনিট অপারেশন, ইউনিট প্রসেস মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রির ইম্পর্টেন্স, গুরুত্বপূর্ণ এই বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রচুর এমসিকিউ তৈরি হতে পারে। এরপরে এছাড়া আমি আর তেমন গুরুত্বপূর্ণ কোনো টপিক দেখতেছি না। তারপরেও ওভারঅল সবগুলো আমাদের লেকচারে যতটুকু আলোচনা আছে আশা করি ততটুকু পড়লেই আপনাদের হবে, এর বাইরে আলাদাভাবে তেমন কিছু পড়তে হবে না। এই টপিকের জন্য প্রথম লেকচারের আমাদের লেকচার শিটটি যথেষ্ট। আজকের মতো এ পর্যন্তই, আবার পরবর্তী কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।